Assalamu alaikum everyone. Welcome to our 10th lecture, lecture 10 of Critical Theories and Literary Criticism. Today we will start our third text. This is obviously for final term, final assignment, not for midterm. আপনাদের মিডটার্মের জন্য পোয়েটিক্স এবং দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ওই দুটো থেকেই কোয়েশ্চেন করা হয়েছে। আশা করি আপনারা কোয়েশ্চেনগুলো পেয়ে গেছেন। মিডটার্ম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিডটার্ম গাইডলাইন্স ভিডিওতে আছে এবং স্যাম্পল কোয়েশ্চেন ভিডিওতে কিভাবে অ্যান্সার গুলো করবেন সেই সংক্রান্ত গাইডলাইন্স দেয়া আছে, আশা করি দেখে নেবেন। আজকে আমরা আমাদের শুরু করতে যাচ্ছি। আমরা যে হ্যান্ডআউট থেকে আমরা পড়ব সেই হ্যান্ডআউটের স্ট্রাকচারটা আপনাদের সামনে দেখা যাওয়ার কথা। আপনারা কি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। জি স্যার। থ্যাংক ইউ। স্ট্রাকচারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বই থেকে হ্যান্ডআউটটা নিয়েছি সেই বইয়ে এটা থার্ড চ্যাপ্টারে আছে, ইউনিট 3। এই জন্য স্ট্রাকচারের এলিমেন্টগুলো 3.0, 3.1, 3.2 এইভাবে আছে। আজকে আমরা চেষ্টা করব 3.1, 3.2 এবং 3.3 এই তিনটা কভার করতে। আমরা এই হ্যান্ডআউটটা থেকে যতটুকু সিম্পলিফাই করে, যতটুকু অ্যানালিসিস করে ডিসকাশনের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যায়, যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করব। অবজেক্টিভ, আমাদের এই হ্যান্ডআউটের উদ্দেশ্যটা কি এখানে সংক্ষেপে লেখা আছে। In this unit we shall take up Coleridge's major critical work Biographia Literaria। আমরা এখানে কি ইনফরমেশন পাচ্ছি? আমরা এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া যে টেক্সটটা আমরা পড়ছি এটার লেখকের নাম জানতে পারলাম, কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। কোলরিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ওয়ার্ক বায়োগ্রাফিয়া লিটারারিয়া, এটা একটা পাবলিশড বুক। আমরা এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া বইতে কোলরিজ কি কি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছেন সেই বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ ওভারঅল আইডিয়া নেয়ার চেষ্টা করব, উইথ স্পেশাল অ্যাটেনশন টু হিজ থিওরি অফ ইমাজিনেশন অ্যান্ড হিজ ভিউ অফ পোয়েট্রি। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব দুইটা বিষয়তে। নাম্বার 1, থিওরি অফ ইমাজিনেশন, উনার ইমাজিনেশন, কল্পনা বিষয় সম্পর্কে ওনার যে মতামতগুলো ওগুলো আমরা বোঝার চেষ্টা করব, যে কল্পনা বলতে কোলরিজ কি বোঝাতে চেয়েছেন, হোয়াট ডাজ হি মিন বাই ইমাজিনেশন, এবং হিজ ভিউ অফ পোয়েট্রি, কবিতা বলতে উনি কি বুঝিয়েছেন। কল্পনা এবং কবিতা, কবিতা এবং কল্পনা। এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া এই বইতে কোলরিজ তার মতো করে ইমাজিনেশন এবং পোয়েট্রি বিষয়ে বিভিন্ন থিওরি দিয়েছেন, বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। আমরা সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব, যাতে আমরা নিজেরা নিজেদের ভাষায় এগুলো বুঝতে পারি এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। একই সাথে আমরা বোনাস হিসেবে ইন ডুইং সো উই শ্যাল অলসো টাচ আপন দ্য ইনফ্লুয়েন্স অফ জার্মান থিঙ্কার্স অন হিজ থট। একই সাথে আমরা আরেকটা পয়েন্ট পড়ব, সেটা হচ্ছে কোলরিজের উপর জার্মান ফিলোসফার, জার্মান থিঙ্কারদের প্রভাব, কাদের দ্বারা কোলরিজ অনুপ্রাণিত, তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। উইদাউট এনি ফার্দার অ্যাডু আমরা ধীরে ধীরে শুরু করি, অন্যরা জয়েন করতে করতে। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, প্রথম লাইনটা আমরা একটু দেখি। Biographia Literaria was begun by its author as a literary autobiography.
প্রথম যখন বইটা লেখা শুরু করেন কোলরিজ, তখন কোলরিজের উদ্দেশ্য ছিল তার একটা সাহিত্যিক আত্মজীবনী লেখা। সাহিত্যিক আত্মজীবনী মানে তার যে সাহিত্যকর্ম, তার যে সাহিত্যিক জীবন, সেই বিষয়ে উনি একটা আত্মজীবনীমূলক বই লিখতে চেয়েছিলেন, but ended up in discussions about Kant, Schelling, and Coleridge's perceptive criticism of Wordsworth poetry and a comprehensive statement of creative imagination. লম্বা সেন্টেন্স, আমরা একটু ভাগ ভাগ করে পড়ি। প্রথম লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এই বইটা লেখার উদ্দেশ্য ছিল কোলরিজের তার সাহিত্যিক জীবনের একটা আত্মজীবনী লেখা। আত্মজীবনী লিখতে গিয়ে তার প্রাসঙ্গিকভাবেই তার সাথে এসেছে কান্ট, ইমানুয়েল কান্ট এবং শিলিং, জার্মান থিঙ্কার, তাদের প্রভাব, এবং একই সাথে কোলরিজের সমালোচনা। কোলরিজ তিনি কিসের সমালোচনা করেছেন? হিজ ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি। এই যে আমরা মিডের আগে ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এই প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ তার কবিতা সম্পর্কে, পোয়েট্রি সম্পর্কে ফিলোসফি প্রদান করেছেন। কোলরিজ সেই ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফিকে সমালোচনা করছেন। মানে কিছু কিছু জায়গায় ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলরিজের দ্বন্দ্ব ছিল, যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু, তারা একসাথে অনেক কাজ করেছেন, কিন্তু কোলরিজ ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক্যাল ফিলসফি সেটা নিয়ে সমালোচনা করেছেন। এই সমালোচনাটা কিন্তু তার এই লিটারেরি অটোবায়োগ্রাফিতে ইনক্লুডেড। শুধু ওয়ার্ডসওয়ার্থকে সমালোচনা করেছেন তাই না, at the same time we find a comprehensive statement on creative imagination. কবির কল্পনা শক্তি, শিল্পীর কল্পনা শক্তি, এখানে এমফাসাইজ করা হচ্ছে কবি কবি যখন কবিতা লিখবে তখন তো তার কল্পনা শক্তি থাকতে হবে। উইদাউট ইমাজিনেশন পোয়েট্রি ক্যানট বি ক্রিয়েটেড। সেই হিসেবে কোলরিজ কল্পনা শক্তি সম্পর্কে তার বিস্তারিত ধারণা এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে কিন্তু সংযুক্ত করেছেন, which constitutes his most signal contribution to literary criticism and theory. তিনি ইমাজিনেশন সম্পূর্ণ যে এটা লিটারারি ক্রিটিসিজম এন্ড থিওরিতে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ক্রিয়েটিভ ইমাজিনেশন, কাগজ কলম থাকলে লিখে রাখেন ক্রিয়েটিভ ইমাজিনেশন। আমরা কোলরিজের অবদান যখনই আমরা বলতে যাব যে অ্যাজ এ ক্রিটিক্স, একজন সাহিত্য সমালোচক হিসেবে, অ্যাজ এ লিটারারি ক্রিটিক, কোলরিজ তাকে আমরা কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি স্মরণ করব, কোন বিষয় তার চিন্তা ভাবনা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। is a very important topic in his Biographia Literaria. এটা আমরা আজকেই লেকচারে একটু আলোচনা করব। as was his wont, Coleridge has let his awe-inspiring, powerful and mind loose on aesthetics. এরপর আলোচনা চলছে Coleridge is discussing on aesthetics, নন্দন তত্ত্ব। aesthetics, the science of beauty. aesthetics সম্পর্কে কোলরিজ তার নিজস্ব মতামত প্রদান করছেন। তাহলে ক্রিয়েটিভ ইমাজিনেশন, তারপর আসলো ডিসকাশন অন অ্যাস্থেটিক্স। একে একে কিন্তু একটার পর একটা বিষয় আসছে। তাহলে প্রথমে উনি কি লিখতে চেয়েছিলেন? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ওয়াজ সাপোজ টু বি আ লিটারেরি অটোবায়োগ্রাফি। প্রথমে এটা লেখার উদ্দেশ্য ছিল তার সাহিত্যকর্ম, সাহিত্য জীবন নিয়ে একটা আত্মজীবনী লেখা, কিন্তু সেটা লিখতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আসলো কান্ট, শিলিংদের ইমপ্রেশন
ইনফ্লুয়েন্স, তারপর ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থের কবিতা নিয়ে উনি সমালোচনা করেছেন, কবিতা নিয়েও সমালোচনা করেছেন, উনার কবিতা নিয়ে যে দর্শন সেটা নিয়েও সমালোচনা করেছেন। এরপর উনি আলোচনা করেছেন অ্যাবাউট ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃজনশীল কল্পনা, সৃষ্টিশীল কল্পনা, ক্রিয়েটিভ ইমাজিনেশন, এটার ব্যাখ্যা আমরা একটু পরে আসছি। এরপর কোলরিজ ইজ ডিসকাসিং অ্যাবাউট অ্যাস্থেটিক্স, its philosophical foundations, and its practical application in an almost desultory manner. নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্স, তার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, তার যে দর্শনগত যে ভিত্তি, এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কবিতায় সাহিত্যে কিভাবে অ্যাস্থেটিক্স ফিলোসফিকে অ্যাপ্লাই করা যায়, অ্যাস্থেটিক্স কি, নন্দন দত্ত কি, এই সম্পর্কে কথা বলেছেন, এবং এটা কিভাবে দর্শন ফিলোসফিতে এবং শিল্পে আর্ট পোয়েট্রিতে এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। The result is a mine of inexhaustible potential. এখন এই যে উনি সবকিছু একত্রিত করলেন, এখানে আমরা কিন্তু বেশ কিছু পয়েন্ট পাচ্ছি যে কি কি বিষয়ে কোলরিজ আসলে কথা বলতে চাচ্ছেন। এই যে কম্বিনেশন অফ অল দোজ টপিকস, literary autobiography, the influence of German thinkers, creative imagination, criticism of Wordsworthian poetry, aesthetics, application of aesthetics, এই সমস্ত আলোচনা একত্রিত হয়ে খুবই অসাধারণ একটা ক্রিটিক্যাল এসে, ক্রিটিক্যাল টেক্সট, এটা একটা বই আকারে পাবলিশড, এটা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ক্রিটিক্যাল বুক, দিস ইজ এ বুক। এই বইতে আমরা এই বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা খুঁজে পাই। To which critics of all shades of opinion have turned for help and inspiration, and very seldom has any one of them been disappointed. এখন পর্যন্ত মোটামুটি সকল ধরনের শিল্প সমালোচক যারা আছেন, যত সাহিত্য সমালোচক আছেন, তারা সবাই এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে প্রবলভাবে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। One of the basic texts in critical theories and literary criticism is Biographia Literaria. উনি যে ধরনেরই, যে ফিলোসফিরই শিল্প সমালোচক হন না কেন, যে দেশেরই হন না কেন, যে সংস্কৃতিরই হন না কেন, এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে সবাই, সব ধরনের সমালোচক, সাহিত্য সমালোচক, শিল্প সমালোচক, তারা হেল্প অ্যান্ড ইন্সপিরেশন পেয়ে থাকেন। And very seldom has any of the one of them disappointed. এবং সাধারণত কেউই এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে আশাহত হন না। মানে খুবই চমৎকার ভাবে এটা সব ধরনের শিল্পের একটা সামগ্রিক সমালোচনা আমাদের সামনে উপস্থাপন করে। মানে হচ্ছে এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া আমাদেরকে সমালোচনা করার নতুন ক্ষমতা আমাদেরকে প্রদান করে। আমরা কোলরিজের পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো সাহিত্যকে সমালোচনা করার ক্ষমতা অর্জন করি। We will be able to criticize any literary text. Arthur Symons, একজন legendary critic, Arthur Symons justly describes the work as the greatest book of English criticism. অনেকেই আছে বলে এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, this is the greatest book of English criticism. ইংরেজি সমালোচনা সাহিত্য, এই ইংরেজি সাহিত্যে, ইংরেজি সমালোচনা সাহিত্য যেটাকে বলে ইংলিশ ক্রিটিসিজম, এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াকে বলা হয় দ্য গ্রেটেস্ট বুক।
the most influential book. Coleridge has sometimes been accused of Coleridge has sometimes been accused of borrowing from the Germans. কখনো কখনো কোলরিজকে দোষারোপ করা হয় যে উনি অনেক বেশি জার্মান দার্শনিক, জার্মান ফিলোসফারদের মতামত থেকে ধার করেছেন। মানে কোলরিজ ইজ হেভিলি ইন্সপায়ার্ড বাই ইমানুয়েল কান্ট, শিলিং, শেগেল, এদের দ্বারা উনি প্রবলভাবে অনুপ্রাণিত। এবং অনেকে বলে যে উনি অনেক বেশি পরিমাণে এই যে কান্ট, শিলিং, শেগেল এদের কাছ থেকে অনেক বেশি উনি ধার করেছেন। এত বেশি অনুপ্রাণিত যে বেসিকে অনেকে বলতে পারে যে কোলরিজ হয়তোবা পুরোপুরি জার্মান ফিলোসফি দ্বারা উদ্বুদ্ধ, কিন্তু এটা ভুল ধারণা। বাট মোস্ট অফ হিস আইডিয়াস ওয়ার অরিজিনালি অ্যারাইভড অ্যাট এন্ড। প্রথম দিকে উনি জার্মান ফিলোসফারদের দ্বারা অনেক অনুপ্রাণিত ছিলেন, জার্মান ফিলোসফারদের দ্বারা উদ্বুদ্ধ ছিলেন। শুরুটা জার্মান ফিলোসফারদের দ্বারা অনুপ্রাণিত হয়েই হয়তো হচ্ছে, কিন্তু মোস্ট অফ হিস আইডিয়াস ওয়ার অরিজিনালি অ্যারাইভড অ্যাট দ্য এন্ড, কিন্তু পরবর্তীতে শেষের দিকে এসে তার মূল ধারণাগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং তার যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো, যেটা তার সবচেয়ে বিখ্যাত যুগান্তকারী ধারণাগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে তার নিজস্ব, অরিজিনাল। এগুলো কারো কাছ থেকে কপি করা না, কারো কাছ থেকে ধার করা না। Most of his influential ideas are his own original ideas. In the system into which these ideas were fitted was the creation of his own great mind. Even ওনার যে চিন্তা ভাবনা, এগুলো বেশ চমৎকার সিস্টেম্যাটিক একটা কাঠামোর মধ্যে উনি ওনার চিন্তা ভাবনা দিয়ে চমৎকার একটা সিস্টেম তৈরি করে গেছেন, যেটা একটু একটু আগে বললাম যে এই সিস্টেম দ্বারা আপনি যে কোনো শিল্পকর্মকে সমালোচনা করতে পারবেন। কোলরিজের ওর এই সিস্টেমটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে আপনি যে কোনো লিটারেরি টেক্সটকে ক্রিটিসাইজ করতে পারবেন। প্রথম দিকে উনি জার্মান ফিলোসফারদের দ্বারা অনুপ্রাণিত হলেও ওনার যে চূড়ান্ত ধারণাগুলো, বেসিক দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্রিটিক্যাল আইডিয়াস, ওগুলো হচ্ছে তার নিজস্ব সৃষ্টি। এবং তার এই আইডিয়াগুলো দিয়ে উনি চমৎকার একটা সিস্টেম ক্রিয়েট করে ফেলেছেন। দ্য সিস্টেম অফ কোলরিজ, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ হিজ ওন গ্রেট মাইন্ড। এটা তার নিজস্ব ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট। কোলরিজেস হোল অ্যাস্থেটিক, এই যে একটু আগে বললাম কোলরিজ উনি নন্দন তত্ত্ব, সৌন্দর্য বিজ্ঞান সম্পর্কে কথা বলেছেন, যে একটা একটা ধারণাকে, একটা শিল্পকর্মকে কিভাবে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, দর্শককে কিভাবে, পাঠককে কিভাবে কিভাবে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করা যায়। এই যে ওনার এই চিন্তা ভাবনা, কোলরিজেস হোল অ্যাস্থেটিক, এই বিষয়ে যে তার সম্পূর্ণ ফিলসফি অফ অ্যাস্থেটিক্স, হিজ ডেফিনেশন অফ পোয়েট্রি, উনি নিজেও, কোলরিজ নিজেও উনি কবিতার সংজ্ঞা দিয়েছেন। আমরা আমরা কিন্তু পোয়েটিক্স যখন পড়েছি তখনও কিন্তু অ্যারিস্টটলের কবিতার সংজ্ঞা আমরা জেনেছি। আমরা যখন দ্য প্রিফেস পড়েছি তখনও কিন্তু আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংজ্ঞাটা জেনেছি। বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে কোলরিজ উনি নিজেও কবিতার সংজ্ঞা দিচ্ছেন। হি ইজ কামিং আপ উইথ হিজ ওন ডেফিনেশন অফ পোয়েট্রি, উনি নিজেই কবিতার সংজ্ঞা দিচ্ছেন। হিজ আইডিয়া অফ দ্য পোয়েট, এবং উনি কবি সম্পর্কে ওনার ধারণা প্রদান করছেন। কবির সংজ্ঞা, কে কবি, আমরা কাকে কবি বলতে পারি। আপনারা যদি একটু মনে করেন তাহলে কিন্তু দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, ওখানেও ওয়ার্ডসওয়ার্থ কিন্তু কবির সংজ্ঞা দিয়েছিলেন। ওয়ার্ডসওয়ার্থ তো সংজ্ঞা দিয়েছিলেন। ইভেন অ্যারিস্টটলের পোয়েটিক্স, সেখানেও কিন্তু আমরা কবির সংজ্ঞা পেয়েছি। The same way Coleridge, he is also giving his idea of poet, কবি কাকে বলা যেতে পারে, কবির যোগ্যতা কি কি থাকা উচিত, and his poetical criticism, এবং একটি কবিতাকে কিভাবে সমালোচনা করা যায়। কোলরিজ বলছেন যে হাউ টু ক্রিটিসাইজ আ পোয়েম। এখন এই যে
কবিতার সংজ্ঞা, কবির সংজ্ঞা এবং কবিতা কিভাবে সমালোচনা করা যায়, এই তিনটাকে আমরা যদি একত্রিত করি, ইফ উই কম্বাইন্ড, তখন আমরা দেখব যে এই তিনটা আইডিয়া একটা সেন্ট্রাল ধারণা, একটা কেন্দ্রীয় ধারণাকে কেন্দ্র করে এরা ঘুরছে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া? দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি, কবিতার সংজ্ঞা, দ্য আইডিয়া অফ পোয়েট, কবির সংজ্ঞা, কবির যোগ্যতা, এবং কবিতার সমালোচনা, রিভলভ অ্যারাউন্ড হিজ থিওরি অফ ক্রিয়েটিভ ইমাজিনেশন। এই তিনটা ধারণাই তার যে ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃজনশীল কল্পনা, যেটা আমরা শুরুতে বলেছি, সৃজনশীল কল্পনা, ক্রিয়েটিভ ইমাজিনেশন, এই ধারণাটাকে মাঝখানে রেখে তার কবিতার সংজ্ঞা, কবির সংজ্ঞা এবং কবিতার সমালোচনা, এই বিষয়টা কিন্তু এর ভেতর থেকে এসেছে। মানে দ্য সেন্টার ইজ দ্য থিওরি অফ ক্রিয়েটিভ ইমাজিনেশন। এইটাকে কেন্দ্র করেই কিন্তু কোলরিজের হোল অ্যাস্থেটিক্স, ওনার হোল লিটারেরি ফিলসফি। কেন্দ্রে কি আছে? মানে আমরা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কখনো যদি আপনারা কোনো ব্যাংকের পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে হোয়াট ইজ দ্য সেন্টার অফ কোলরিজেস ক্রিটিক্যাল ফিলসফি, এই যে ওনার যে সাহিত্যিক সমালোচনা, ওনার যে সাহিত্যিক দর্শন, এটার কেন্দ্র কি? হোয়াট ইজ দ্য সেন্টার অফ কোলরিজেস হোল লিটারেরি ফিলসফি? তাহলে আপনি বলতে পারেন ক্রিয়েটিভ ইমাজিনেশন। এই ক্রিয়েটিভ ইমাজিনেশনকে কেন্দ্র করেই কোলরিজের সমস্ত চিন্তা ভাবনা আবর্তিত। লিখে রাখেন, লিখে রাখেন, গুরুত্বপূর্ণ। মানে উনি কোলরিজ যাই বলেছেন এই ক্রিয়েটিভ ইমাজিনেশনকে কেন্দ্র করে বলেছেন। সবার আগে হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন, তারপর কবিতার সংজ্ঞা, কবির সংজ্ঞা, এরপর কবিতার সমালোচনা আরো পরে আসবে। সবার আগে সৃজনশীল কল্পনা শক্তি থাকতে হবে। যদি এইটা না থাকে তাহলে বাকি সবকিছু ভেঙে পড়বে। ক্রিয়েটিভ ইমাজিনেশন, তারপর ডেফিনেশন অফ পোয়েট্রি, আইডিয়া অফ পোয়েট, পোয়েটিক্যাল ক্রিটিসিজম, এইভাবে আস্তে আস্তে আসবে। From this point of view, chapters 13 and 14 of Biographia Literaria are most significant. এই জন্য অনেকেই বলে যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার যতগুলো চ্যাপ্টার আছে, মোর দেন 24 চ্যাপ্টার্স, এই চ্যাপ্টারগুলোর মধ্যে চ্যাপ্টার 13 এবং 14, এই দুটো চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। মেবি এই দুটো চ্যাপ্টারই ক্রিয়েটিভ ইমাজিনেশন সম্পর্কে কেন্দ্রীয় ধারণাটা হয়তো পোর্ট্রেট, উপস্থাপিত আমাদের সামনে। তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে কি জানলাম? এই প্যারাগ্রাফ থেকে আমরা জানলাম যে কোলরিজের যত ফিলসফি আছে, সব ফিলসফি ইজ হোল ফিলসফি রিভলভ অ্যারাউন্ড, আবর্তিত হচ্ছে কাকে কেন্দ্র করে? ক্রিয়েটিভ ইমাজিনেশনকে কেন্দ্র করে। থ্যাংক ইউ। নাও দ্য স্টেটমেন্ট অফ থিওরি অফ ইমাজিনেশন, এই যে একটু আগে বললাম ক্রিয়েটিভ ইমাজিনেশন, এই বিষয়টা আমাদের বোঝা দরকার, তাই না? ক্রিয়েটিভ ইমাজিনেশন যদি বুঝতে না পারি তাহলে কোলরিজের হোল ফিলসফি আমরা বুঝতে পারবো না। দ্যাট ইজ দ্য সেন্টার, দ্যাট ইজ দ্য কোর, দ্যাট ইজ দ্য এসেন্স, দ্য জিস্ট। দ্য স্টেটমেন্ট অফ থিওরি অফ ইমাজিনেশন, এই যে ক্রিয়েটিভ ইমাজিনেশন সম্পর্কে তার যে ধারণা, থিওরি, ইন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া is preceded by a prolix. It is preceded by a prolix. Prolix কি আমরা পরবর্তীতে যাই বুঝতে পারবো। And at time abstruse philosophical discourse in the form of certain thesis or proposition whose series is Coleridge's attempt to define nature and self. সেন্টেন্সটা যথেষ্ট জটিল, আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করি। তার এই থিওরি অফ ইমাজিনেশনটা কোথা থেকে এসেছে? উনি তো হঠাৎ করে স্বপ্নে পান নাই। ইট ইজ নট রিসিভড ইন এনি ড্রিম। এটা তো তার এক্সপিরিয়েন্স, তার কন্টেম্পলেশন, তার সাহিত্যিক চিন্তা ভাবনা, লিটারেরি কন্টেম্পলেশনের রেজাল্ট। এগুলো কোথা থেকে আসলো? তার এই যে থিওরি অফ ইমাজিনেশন, ক্রিয়েটিভ ইমাজিনেশন, এগুলো এসেছে কোথা থেকে? যখন কোনো কিছু এসেছে, এটা বুঝাতে আমরা চাই যে কোনো কিছু
অন্য পূর্ববর্তী কোনো কিছু থেকে এসেছে, তখন আমরা এই প্রিসিডেড বাই শব্দটা ইউজ করি। প্রিসিডেড বাই এ প্রোলিক্স, পূর্ববর্তী একটা চিন্তা ভাবনা, সেটা কি? অ্যাবট্রুস ফিলোসফিক্যাল ডিসকোর্স, উনি এর আগেও নানা বিষয়ে দার্শনিক বক্তব্য পেশ করেছেন। ইন দ্য ফর্ম অফ সার্টিন থিসিস, তিনি অনেক থিসিস লিখেছেন। ভদ্রলোক অনেক পণ্ডিত ব্যক্তি, সারা জীবন পড়াশোনা করেছেন, সারা জীবন গবেষণা করেছেন। তার পূর্ববর্তী কিছু গবেষণা, কি কি গবেষণা, কাগজ কলম থাকলে লিখে রাখেন। কোলরিজেস অ্যাটেম্প্ট টু ডিফাইন নেচার অ্যান্ড সেলফ। কোলরিজ প্রকৃতি নিয়ে মন্তব্য করার চেষ্টা করেছেন, প্রকৃতি বিষয়ে তার চিন্তা ভাবনা দর্শন মতামত ব্যক্ত করেছেন একটা ফিলোসফিতে, এবং পরবর্তীতে মানুষের সত্তা ব্যক্তিত্ব নিয়ে উনি গবেষণা করেছেন। এই যে প্রকৃতি নিয়ে গবেষণা, উনি থিসিস লিখলেন, উনি ফিলোসফিক্যাল ডিসকোর্স প্রেজেন্ট করলেন, বক্তব্য দিলেন যে প্রকৃতি কি, প্রকৃতি ভাবে দেখব, এবং মানুষের ব্যক্তিত্ব, মানুষের সত্তা, সেলফ, এবং সেলফ বিষয়টা কি, এই দুটো বিষয়ে কিন্তু উনি গবেষণা করেছেন। এই যে প্রকৃতি এবং সত্তা নিয়ে উনি গবেষণা করছেন, এই বিষয়ে উনার বিস্তারিত আলোচনা, এই দুটোর কম্বিনেশনেই আমরা বলতে পারি, এই দুটোর এসেন্স, এই দুটো গবেষণা করার ফলে তার মধ্যে একটা ধারণা এসেছে, সেই ধারণার উপর ভিত্তি করেই উনি দিয়েছেন থিওরি অফ ইমাজিনেশন। মানে হঠাৎ করে কিন্তু এটা আসেনি, থিওরি অফ ইমাজিনেশন কিন্তু এর পেছনে কি কি নিয়ে গবেষণা ছিল? প্রকৃতি এবং সত্তা, নেচার অ্যান্ড সেলফ, নেচার অ্যান্ড সেলফ, এই দুটো নিয়ে গবেষণা হয়েছে, এবং এই দুইটো গবেষণার এসেন্স, এটা হচ্ছে আমরা পাচ্ছি থিওরি অফ ইমাজিনেশন। নেচার বিষয়ে কি কি বলছেন আমরা একটু দেখি, হাইলাইট করছি। নেচার, the sum of all that is objective. The nature কি? নেচার হচ্ছে যোগফল, সমন্বিত যোগফল of all that is objective. All that is objective, আমাদের চারপাশে যত অবজেক্টিভ বিষয় আছে, সেই সমস্ত অবজেক্টিভকে আমরা একত্রিত যদি করি, একটা সমন্বিত সত্তা, একত্রিত কোন একটা এন্টিটি, একত্রিত কোন একটা সত্তা হিসেবে যদি আমরা বিবেচনা করি, তবে সেটাই হচ্ছে প্রকৃতি, তাই না? প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি তো আসলে সবকিছুই, তাই না? আমাদের সবকিছু মিলে প্রকৃতি। কিন্তু যখনই আপনি প্রকৃতিকে অবজার্ভ করবেন, তখন কি আপনি নিজেকে আলাদা করে ফেলবেন না, আপনি নিজেকে আলাদা রেখে প্রকৃতিকে দেখছেন। আমরা সবাই প্রকৃতির অংশ, কিন্তু আমরা যখন প্রকৃতিকে লক্ষ্য করি, তখন কিন্তু আমরা কিন্তু প্রকৃতির মাঝে থাকতে পারি না মূলত, কারণ আমাদের তো বের হয়ে আসতে হবে। আপনি যদি বের হয়ে না আসেন, আপনি কিভাবে প্রকৃতিকে দেখবেন? কোলরিজ বলছেন নেচার কি? আমরা প্রকৃতি থেকে নিজেকে আলাদা করে ফেলি, এবং আমরা হচ্ছি সাবজেক্টিভ, আর বাকি যা কিছু থাকে অবজেক্টিভ। আমি ছাড়া আর বাকি যা কিছু আছে সবকিছু মিলেই হচ্ছে প্রকৃতি, তাই তো? নেচার কি? এটুকু আমি আবার দেখছি, কাগজ কলম থাকলে লিখে রাখেন। নেচার, হোয়াট ইজ নেচার? দ্য সাম, দ্য এডিশন, যোগফল of all that is objective. অবজেক্টিভ বলতে আমরা কি বুঝি? দ্য প্যাসিভ অ্যান্ড আনকনসিয়াস, যা কিছু অচেতন, যা কিছু প্যাসিভ, যা কিছু অচেতন, যা কিছু প্যাসিভ, তার সবকিছুই একত্রিত হচ্ছে, এবং সেটাকে আমরা প্রকৃতি বলে গণ্য করছি। ওটাই আমাদের কাছে প্রকৃতি। স্যার, তাহলে কি আমরা এটা বলতে পারি যে কোলরিজ wanted to say that nature and human being all are connected and these are the reason behind his good poems? এখানে আমরা আগেই এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসতে পারি না, আগেই এটা ভাববেন না। এখানে আপাতত বোঝার চেষ্টা করেন যে উনি প্রকৃতি বলতে কি বোঝাচ্ছেন। নেচার is the summation of everything that is passive and unconscious.
প্রকৃতি হচ্ছে তাই, যা হচ্ছে প্যাসিভ অ্যান্ড আনকনসিয়াস। আমাদের চারপাশে যত প্যাসিভ আনকনসিয়াস বিষয় আছে সবকিছুকে আমরা যদি একত্রিত করি তাহলে সেটা হবে নেচার। দ্য সামেশন অফ অল দ্যাট ইজ অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে উনি কি বোঝাচ্ছেন? সামথিং দ্যাট ইজ নট অ্যাক্টিভ, সামথিং দ্যাট ইজ নট কনসিয়াস, অ্যাপারেন্টলি চেতনাবিহীন এবং নট অ্যাক্টিভ, প্যাসিভ। নেচার ইজ the summation, sum of all that is objective. It's passive and unconscious. While self or intelligence, self এর উনি আরেকটা নাম দিচ্ছেন, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স, সেলফকে উনি আরেকটা নাম দিচ্ছেন, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। সেলফ কি? সত্তাটা কি? সত্তা, সত্তা হচ্ছে the sum of all that is subjective. আমাদের যা কিছু সাবজেক্টিভ। সাবজেক্টিভ কি? ইট ইজ ভাইটাল অ্যান্ড কনসিয়াস। এটা অ্যাক্টিভ, কাজ করে যাচ্ছে, এটার কার্যক্রম আমাদের চোখে পড়ে। মূলত তো সবকিছুই কাজ করে, তাই না? সবকিছুই কাজ করছে, কিন্তু এই সেলফ অর ইন্টেলিজেন্স, এটার অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ে। এখন আমরা যদি ভালোভাবে চিন্তা করি যে কনসিয়াস বলতে আমরা অ্যাপারেন্টলি কাদেরকে বুঝি? কনসিয়াস বলতে আমরা মূলত বুঝি হচ্ছে মানুষকে, তাই না? আপনি তো, যদিও আপনি বলবেন যে গরুর তো কনসিয়াসনেস আছে, কিন্তু গরুকে তো আপনি প্রকৃতির কাতারেই ফেলবেন। পশু পাখি, জন্তু জানোয়ার, মাছ, শুধু মানুষকে কিন্তু আমরা প্রকৃতি থেকে আলাদা চিন্তা করি, তাই তো? প্রকৃতি প্রকৃতি হচ্ছে সেই সব বস্তুর সমন্বিত একটা সত্তা যেগুলো হচ্ছে প্যাসিভ অ্যান্ড আনকনসিয়াস। যেমন ঘাস, যেমন গাছ, এগুলোকে হঠাৎ করে দেখলে মনে হবে এরা কিছু করে না, এরা জাস্ট প্যাসিভলি দে সার্ভাইভ। এবং তাদের মধ্যে আমরা আমরা কিন্তু কনসিয়াসনেস ওইভাবে অবজার্ভ করতে পারি না, মনে হয় যে এরা হচ্ছে আনকনসিয়াস। নদী, পাহাড়, সামথিং, প্রকৃতি আমরা তাকেই বলি যেটা হচ্ছে ইটস দোজ সিমস প্যাসিভ, আনকনসিয়াস। আর আমরা সেলফ ইন্টেলিজেন্স বলতে কি বুঝি? মানুষকে, হিউম্যান বিং, দে আর ভাইটাল অ্যান্ড কনসিয়াস, তারা অ্যাক্টিভ, মানুষের কার্যক্রম চোখে পড়ে এবং মানুষের মধ্যে চেতনা আছে, অচেতন না। যেমন পাথর, একটা পাথরকে আমরা বলছি স্টোন ইটসেলফ ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড আনকনসিয়াস, এর মধ্যে কোনো চেতনা নেই। নদী, নদী বয়ে যাচ্ছে, ইটসেলফ ইট ইজ প্যাসিভ, এ কিন্তু বয়ে যাচ্ছে, মানে এর যে কার্যক্রমটা সেটা কিন্তু অ্যাপারেন্টলি আমাদের চোখে পড়ছে না। এবং নদীকে কিন্তু আমরা সচেতন বলবো না, এটাকে বলবো আমরা আনকনসিয়াস। সেম গোজ টু হিলস, সেম গোজ টু আদার ন্যাচারাল ফিনোমেনা। এইভাবে কিন্তু আমরা প্রকৃতির সাথে সত্তার একটা ডিফারেন্স ক্রিয়েট করি। এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো বলছেন কোলরিজ। এখন আমরা এখানে এই যে এইটুকু আপনারা হাইলাইট করে রাখেন, এই যে নেচার অ্যান্ড সেলফ, এই দুটো ধারণা হচ্ছে, এটার উপর বেস করে কিন্তু আমাদের থিওরি অফ ইমাজিনেশন আসবে। All knowledge is the product of the coalescence of the subject and object. আমরা যা কিছু জানি, আমাদের সজ্ঞানে, অজ্ঞানে, অবচেতনে, চেতনে যা কিছু আছে, আমাদের যত নলেজ, সবকিছুই হচ্ছে কোয়ালেসেন্স। কোয়ালেসেন্স মানে হচ্ছে কম্বিনেশন, অ্যাসর্টমেন্ট, প্রোডাক্ট অফ দ্য মিক্সচার অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট।
আমাদের সেলফ সম্পর্কে একটা ধারণা আছে, নেচার সম্পর্কে একটা ধারণা আছে। আমাদের সেই ধারণার ভিত্তিতেই কিন্তু আমাদের সমস্ত জ্ঞান গঠিত। মানে আমরা জ্ঞান বলতে যা বুঝি, আমরা যা কিছু জানি, সবকিছুই কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট, এই দুইয়ের কম্বিনেশন। নেচার সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, আর সেলফ ইন্টেলিজেন্স সম্পর্কে একটা আইডিয়া আছে। এই বেসিসে হচ্ছে আমাদের সমস্ত জ্ঞান, আমাদের বাস্তব জ্ঞান বলেন, আমাদের সায়েন্টিফিক নলেজ বলেন, সোশ্যাল নলেজ বলেন, এন্টায়ার সবকিছু, সবকিছুর মূলে আছে আইডিয়া অফ নেচার, আইডিয়া অফ সেলফ। এই বিভিন্ন ধারণা একত্রিত হয়ে আমাদের এই বাস্তবতা, আমাদের জীবন সম্পর্কে আমাদের যত চিন্তা ভাবনা, দিস কোয়ালিসেন্স, এই যে কম্বিনেশন অফ নলেজ, এই যে অ্যাসর্টমেন্ট, আমরা তথ্য জোগাড় করি, আমরা জ্ঞান আহরণ করি, এই যে আমাদের আহরিত জ্ঞান, we have collected, the collected, this collection, coalescence কে আমরা কালেকশনও বলতে পারি, this coalescence leads to the act of creation। যখন আমাদের প্রকৃতি সম্পর্কে একটা ধারণা হয় যে প্রকৃতি হচ্ছে সামথিং প্যাসিভ, সামথিং আনকনসিয়াস, আর আমরা যখন নিজেদেরকে সত্তা বিবেচনা করি, সেলফ, আমরা হচ্ছি ভাইটাল, অ্যাক্টিভ, উই আর কনসিয়াস, তখন আমাদের মধ্যে একটা একটা মানে সেন্স আসে যে যেহেতু আমি ভাইটাল, যেহেতু আমি অ্যাক্টিভ, যেহেতু আমার মধ্যে করতে হবে, আমি যদি ক্রিয়েট না করতে পারি তাহলে আমার এই অ্যাক্টিভিটি, আমার এই অ্যাকশন, এটা দিয়ে কি হবে? আমাকে তো অ্যাপ্লাই করতে হবে। এই যে যখন আমার মধ্যে নলেজটা আসবে, নেচার সম্পর্কে নলেজ আসবে, সেলফ সম্পর্কে নলেজ আসবে, তখন কিন্তু আমার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে যে না, আমাকে কিছু একটা তৈরি করতে হবে, আমাকে সৃষ্টি করতে হবে। সৃষ্টি, ক্রিয়েশন, নলেজ আমাদেরকে ইন্সপায়ার করছে টু দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন। কিছু একটা সৃষ্টি করতে হবে, নাহলে তো আমার এক্সিস্টেন্স জাস্টিফাইড হবে না। এই যে আমি বেঁচে আছি, আই এম সেলফ, আমি নিজেকে সেলফ ইন্টেলিজেন্স বলে দাবি করছি, বুদ্ধিমত্তা, আমি নিজেকে অ্যাক্টিভ, ভাইটাল, আমি নিজেকে কনসিয়াস বলে দাবি করছি, তার প্রমাণ তো রাখতে হবে, তাই না? আই নিড টু ক্রিয়েট সামথিং, উই নিড টু ক্রিয়েট সামথিং। কিছু সৃষ্টি না করলে তাহলে এই সত্তার মূল্য কি? This coalescence leads to the act of creation, I am। যখন আমাদের মধ্যে একটা ধারণা আসে যে আই হ্যাভ দ্য কেপাবিলিটি অফ ক্রিয়েটিং সামথিং, এবং আমার মধ্যে নেচার সেলফের একটা ধারণা আসে, তখন আমার মধ্যে একটা সত্তা তৈরি হয়, আই অ্যাম, নিজস্ব সত্তা। এবং আমরা নিজেকে সমস্ত কিছু থেকে আলাদা করে ফেলি, উই সেপারেট আওয়ার সেলফ ফ্রম এন্টায়ার ইউনিভার্স। আমি একদিকে, আর পুরো জগৎ আরেকদিকে। এই যে আমি, আমার ধারণাটা কোথা থেকে আসলো? আমার ধারণাটা আসলে হচ্ছে এই প্রকৃতি এবং সত্তার ধারণা। গোড়াতে চলে যান, মনে করেন আমরা হচ্ছে প্রস্তর যুগে, আদিম যুগের মানুষ। আমাদের চোখের সামনে আমরা দেখবো যে কিছু কিছু নড়াচড়া করতে পারে, তার মধ্যে সেন্স আছে, আর কিছু কিছু আছে নড়াচড়া করে না, কনসিয়াসনেস, আনকনসিয়াস। তখন আমরা নেচারকে ফেলবো হচ্ছে, আর যারা নড়াচড়া করে, কাজ করে, স্বীকার করে, তাদেরকে আমরা অ্যাক্টিভ গ্রুপে ফেলবো, অ্যাক্টিভ কনসিয়াস। এই ধারণাটা আসতে আসতেই নিজস্ব সত্তার একটা ধারণা চলে আসে, আমি, আই অ্যাম, আমার নিজের কিছু সৃষ্টি করতে হবে, আমার নিজের কিছু প্রয়োজন। এই আই অ্যাম, এখান থেকে কিন্তু আমি, নিজস্বতা, এই ধারণাটা কিন্তু চলে আসলো। ইট ইজ ইন দ্য স্টেট অফ সেলফ কনসিয়াসনেস। তখন আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয়, আমরা আত্মসচেতন হই, আমরা যা খুশি তাই করি না, আমরা যা ইচ্ছা তাই করি না, আমরা নিজেদেরকে সংযত করি, কারণ আমরা তো নিজেদের একটা পরিচয় প্রতিষ্ঠা করতে চাই। উই উইশ টু এস্টাবলিশ আওয়ার ওন এক্সিস্টেন্স। নিজের একটা ব্যতিক্রম ধর্মী, একটা বিশেষ সত্তা প্রকাশ করার জন্য আমরা বিশেষ কিছু কাজ করি, আমরা যা ইচ্ছা তাই করি না।
that the object and subject being knowledge are identical. এই যে সেলফ কনসিয়াসনেস আমাদের মধ্যে যখন আসবে, ভালো করে খেয়াল করেন, বিষয়টা একটু জটিল, চিন্তা না করলে হয়তো ধরতে পারবেন না। ইট ইজ ইন দ্য স্টেট অফ সেলফ কনসিয়াসনেস, আপনার মধ্যে একটা আত্মসচেতনতা আসবে। আপনি বুঝতে পারবেন যে অবজেক্ট এন্ড সাবজেক্ট, বিইং এন্ড নলেজ, দিজ আর অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল। আপনি যদিও এটাকে আলাদা করছেন, কিন্তু এগুলো আসলে আলাদা করা যায় না। আপনি তো নিজেকে আলাদা করতে পারেন না। ইউ ক্যানট সেপারেট ইউর সেলফ ফ্রম নেচার। আপনি নেচারের একটা পার্ট, ইউ আর পার্ট অফ নেচার। ইউ শুড নট সেপারেট ইউর সেলফ ফ্রম নেচার। ইউ ক্যানট সেপারেট ইউর সেলফ, ইট উইল বি ম্যাডনেস। এটা একটা পাগলামি ছাড়া কিছু না। ইউ ক্যানট সেপারেট ইউর সেলফ ফ্রম নেচার। আপনার মধ্যে সেই সেন্সটা আসবে এক সময় যে যদিও আমি নিজেকে আলাদা ভাবছি, কিন্তু আমি তো আসলে আলাদা না, আই এম নট সেপারেটেড। শুধু তাই না, এই যে সেলফ নেচার, অবজেক্ট সাবজেক্টের যে সেপারেশন, এটাও আসলে নট ভ্যালিড। দিস ইজ অ্যাকচুয়ালি, দে আর অল অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল। সবই এক, এভরিথিং অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল। অ্যান্ড দ্য রিয়েলিটি অফ, এই যে বাস্তবতা, রিয়েলিটি, আমরা বাস্তবতা সম্পর্কে একটা ধারণা পাই। দ্য ওয়ান লাইফ ইন আস অ্যান্ড অ্যাব্রড, খুব ইম্পর্টেন্ট কথা। সবকিছুর মধ্যে মূলত একটাই জীবন, ওয়ান লাইফ ইন আস। আপনার মধ্যে যে জীবন, বাঘের মধ্যেও সেই জীবন, পাহাড়ের মধ্যেও সেই জীবন, বাতাসের মধ্যেও সেই জীবন। ওয়ান লাইফ পারমিয়েটস অল, সবকিছুতেই একটাই সত্তা, একটাই জীবন। সেটা আপনি নিজের ভেতরে চিন্তা করেন, ইন আস অর অ্যাব্রোড, অথবা বাইরে। এখানে অ্যাব্রোড বলতে বিদেশ না, এখানে অ্যাব্রোড বলতে অন্য কিছুতে। মানে সব কিছুতেই জীবন একটাই, একটাই জীবন। এই এক জীবনেরই কোটি কোটি অসংখ্য রূপ। এক জীবনেরই একটা রূপ হচ্ছে পাথর, আরেকটা রূপ হচ্ছে না আপনি, একটা রূপ হচ্ছে মাছ, আরেকটা রূপ হচ্ছে বাতাস। একই জীবনের অসংখ্য ম্যানিফেস্টেশন, অসংখ্য প্রকাশ। এই যে রিয়েলিটি ইজ এক্সপিরিয়েন্সড এন্ড অ্যাফার্মড, এটা কোলরিজ বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন তার এই নেচার সেলফের আইডিয়া থেকে। অ্যান্ড chaos is converted into cosmos. Chaos is converted into a cosmos. আমাদের চারপাশে যে বিশৃঙ্খলা, আমাদের চারপাশে, আমাদের তো মনে হয়, মানে প্রায় মনে হয় যে সবকিছু অগোছালো, এলোমেলো হয়ে আছে। আমাদের যে গোছানো এলোমেলোর যে চিন্তা ভাবনা, এটাও খুব লিমিটেড, খুবই প্রিমিটিভ চিন্তা। আসলে গোছানো এলোমেলো এই বিষয়টা আমরা আসলে ইম্পার্শিয়াল ভাবে কখনোই বলতে পারি না। মূলত কসমস, দিস এন্টায়ার কসমস, এই যে মহাবিশ্ব যা কিছু আছে, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন অফ কেয়াস। কেয়াস থেকেই কিন্তু এই কসমসটা এসেছে, বিশৃঙ্খলা থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট দ্য সেলফ, এই যে আমরা সত্তা বলছি, অর স্পিরিট, ভিউজ ইটসেলফ ইন অল অবজেক্ট which as objects are dead and finite. এই যে আমরা সত্তা বলছি, নিজেদেরকে বলছি, সেলফ অর স্পিরিট, সত্তা, আত্মা যেটাকে আমরা বলি, জীবন বলি, ভিউজ ইটসেলফ ইন অল অবজেক্ট, সে সব কিছুকে নিজেকে দেখতে পায়, সে সব কিছুতে, সমস্ত কিছুকে নিজেকে দেখতে পায়, নিজেকে খুঁজে বেড়ায়। which as objects are dead and finite. সাবজেক্ট সবসময় অবজেক্টে নিজেকে খুঁজে বেড়ায়। সেলফ অর স্পিরিট ভিউজ ইটসেলফ ইন অল অবজেক্ট which as objects are dead and finite. আমরা তো নিজেদেরকে জীবিত মনে করি, আর আশেপাশে জড় বস্তু যা কিছু আছে সবকিছুকে আমরা বলি হচ্ছে লাইফলেস। এবং এই যে ধারণাটা, এই ধারণার মধ্যেই কিন্তু আমরা নিজেদেরকে অবজেক্টের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি।
এই জায়গাটায় একটু ধারণাটা পরিষ্কার করেন, আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়া করলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। সেলফ ভিউজ ইটসেলফ ইন অল অবজেক্ট। যখন আপনার মধ্যে সেন্সটা আসবে যে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, সবকিছুই হচ্ছে এক, এক জীবন, একটাই জীবন, এই এক জীবনের অসংখ্য প্রকাশ, আমিও একটা প্রকাশ, গাছও একটা প্রকাশ। ভালো করে দেখেন, গাছ, গাছ, দিস ইজ এন এক্সপ্রেশন অফ লাইফ। আপনি, ইউ ইউ yourself is also an expression of life. আপনি যখন এই সেন্সটা আসবে তখন কিন্তু আপনি সবকিছুকে, সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাবেন, তাই না? আপনি জানবেন যে আমি হচ্ছি এক জীবনের একটা অংশ। এখন এটাকে আরো যদি সহজ করে বলি, যে আপনি রিলিজিয়াস ফিলোসফিতে আসেন, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটর। সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা যদি সবকিছু সৃষ্টি করে থাকেন, তাহলে সবকিছুতেই তো উনার অবদান আছে। এই উনার অবদানটাকে যদি আমরা জীবন বলে দাবি করি, তাহলে ইফ আই হ্যাভ লাইফ, ইফ আই এম দ্য ম্যানিফেস্টেশন অফ লাইফ, আমি যদি জীবনের প্রকাশ হই, তাহলে তো পাথরও তো একটা জীবনের প্রকাশ। হয়তো অনেক অনেক বেশি রুডিমেন্টারি, অনেক বেশি প্রাইমারি, আমি হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি কমপ্লেক্স। স্টোন হচ্ছে অনেক সিম্পল, আমি হচ্ছে কমপ্লেক্স, কিন্তু দুইটার মধ্যেই কিন্তু জীবন আছে। এমনিতে সায়েন্সে আমরা ছোটবেলায় পড়েছি যে জড় জীব, জীবের মধ্যে আছে প্রাণী, উদ্ভিদ। কিন্তু আপনি যখন আরো বড় হবেন তখন দেখবেন যে বিষয়টা আসলে এতটা সহজ না। অনেক কিছু আছে যেগুলোকে আমরা জড় বস্তু মনে করি এর কোনো জীবন নাই, কিন্তু অ্যাকচুয়ালি ইট হ্যাজ লাইফ। ইভেন স্টোন, পাথরের মধ্যেও কিন্তু আমরা জীবন খুঁজে পাই। যখন আপনি সচেতন হবেন, when you will be careful, alert that you are actually a manifestation of a great life, একটা মহান জীবনের অল্প ছোট্ট একটা অংশের প্রকাশ আপনি, তখন আপনি কিন্তু সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। মানে আপনার যে এসেন্স, আপনার যে কোর, এই যে আপনার আত্মাটা, আপনার যে জীবন, সবকিছুরই জীবন আছে, এবং সবার জীবনটাই এক। সো ইউ ডু নট হ্যাভ রাইট টু বি সামওয়ান প্রাউড, আপনার এত গর্ব করার কিছু নাই। আপনার যা আছে, ছোট্ট একটা প্রাণীরও তাই আছে। জীবন 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 বিষয়টা হচ্ছে আইডেন্টিক্যাল। You will find yourself. Self will find itself in all object. সেটাই এখানে বলছে। কোলরিজেস থিওরি অফ ক্রিয়েটিভ ইমাজিনেশন, এই যে আমরা আসি কোলরিজের থিওরি অফ ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃষ্টিশীল কল্পনা। ক্রিয়েটিভ ইমাজিনেশন ইজ এসেনশিয়ালি গ্রাউন্ডেড ইন দিস পারসেপশন। এই যে বললাম যে আমরা সবকিছুতে নিজেকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনি যখন দেখবেন বিশাল সমুদ্র, এই সমুদ্রের সাথেও আপনার কানেকশন আছে। দ্য কনসিয়াসনেস, সমুদ্রকে মনে হয় অ্যাপারেন্ট আনকনসিয়াস, প্যাসিভ, কিন্তু ইট হ্যাজ অলসো লাইফ। ইউ হ্যাভ অলসো লাইফ। আপনি নিজেকে, নিজের একটা অংশ সমুদ্রের মধ্যে খুঁজে পাবেন। আপনি, আপনিও জীবিত, সমুদ্রও জীবিত। এই যে জীবন, এটা হচ্ছে আপনার সাথে সমুদ্রের একটা সংযোগ। Coleridge's theory of creative imagination is essentially grounded in this perception. এই যে সবকিছুই এক, everything is united. There is actually one life, এবং একই জীবনের অসংখ্য বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই মহাবিশ্ব। সবকিছুই মূলত একটা জীবন। এইটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। এই যে আইডিয়াটা, এভরিথিং ইজ ইউনাইটেড, এভরিথিং ইজ ওয়ান, এটাই হচ্ছে সৃষ্টিশীল কল্পনা, ক্রিয়েটিভ এভলিউশনের foundation. Hence, Coleridge's view of imagination approximate, উনি এটাকে আরো বিশ্লেষণ করছেন, বিস্তার করছেন, বিবরণ দিচ্ছেন to the views of Schilling and Kant. জার্মান দুজন ফিলোসফারের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, শিলিং
অ্যান্ড কান্ট, ইমানুয়েল কান্ট, এদের সাথেও চিন্তা ভাবনার মিল খুঁজে পাচ্ছেন কোলরিজ। এই যে কোলরিজ বললেন যে এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ওয়ান, এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, পৃথক বলতে কিছু নাই, সবকিছুই আসলে এক, সবকিছুই এক। ইউ ক্যান, ইফ ইউ আর কনসিয়াস, আপনার মধ্যে যদি সেই সেন্সটা আসে তাহলে আপনি সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। ইউ আর ইন এভরিওয়্যার, ইয়োর লাইফ, it is not actually your own. The entire universe is connected by one life. পুরো মহাবিশ্ব একটা জীবন দ্বারা, একটা জীবনে গেঁথে আছে, একটাই জীবন। এখন এই ধারণার সাথে জার্মান দুইজন ফিলোসফার শিলিং এন্ড কান্টের সাথে মিল পাওয়া যাচ্ছে। লাইক কোলরিজ, কোলরিজের মতোই, like Coleridge, they recognize the independence of subject and object as complementary aspects of single reality. এরাও বলছেন যে সাবজেক্ট এবং অবজেক্ট, আমরা নেচার সেলফকে আলাদা করছি, নেচারকে আমরা বলছি অবজেক্ট, নেচারকে আমরা বলছি প্যাসিভ আনকনশিয়াস, আর সেলফকে আমরা বলছি ইন্টেলিজেন্স অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ বলছি, আমরা বলছি হচ্ছে দিস ইজ কনশিয়াস। এই দুটো আসলে এক, আমরা যে দুটোকে আলাদা করছি এগুলো আসলে আলাদা করা উচিত না। দে আর অ্যাকচুয়ালি আ সিঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাসপেক্টস অফ এ সিঙ্গেল রিয়েলিটি। মুদ্রার দুই পিঠ থাকে না, কয়েনের দুইটা পাশ থাকে। কয়েন সিম্পল একটা আইডিয়া যে একটা মুদ্রা, একটা পয়সার দুইটা পাশ থাকে। ভালো করে খেয়াল করেন, একটা কয়েন হাতে নেন, একটা কয়েন হাতে নিয়ে দেখবেন কয়েনের দুইটা সাইড আছে, একটা সাইড ছাড়া কিন্তু আরেকটা সাইডের কোনো অস্তিত্ব নাই। আপনাকে একটা সাইড যদি আপনি এক্সিস্টিং রাখতে চান, আপনাকে আরেকটা সাইড রাখতে হবে। The two sides of same coin, complementary. These are complementary. আপনি একটা ছাড়া আরেকটার কোনো অস্তিত্ব নাই, একটা ছাড়া আরেকটার কোনো অস্তিত্ব নাই। একটা যদি বিলুপ্ত হয়ে যায় আরেকটা বিলুপ্ত হয়ে যাবে। সেম গোস টু সেলফ এন্ড নেচার। সাবজেক্ট একটা সাথে একটা ছাড়া অন্যের অস্তিত্ব থাকবে না। এখন হঠাৎ করে যদি অবজেক্ট ভ্যানিশ হয়ে যায় তাহলে সাবজেক্ট ভ্যানিশ হয়ে যাবে। অবজেক্ট টিকে আছে সাবজেক্টের কারণে, সাবজেক্ট টিকে আছে অবজেক্টের কারণে। সাবজেক্ট এন্ড অবজেক্ট দে আর ইন্টারডিপেন্ডেন্ট, একে অন্যের সাথে কানেক্টেড, দে আর কমপ্লিমেন্টারি। একজন আছে বলেই আরেকটা আছে। তার মানে আমরা কি বলতে পারি, নেচার আছে বলেই আমরা আছি। নেচার যদি বিলুপ্ত হয়ে যায় আমরাও বিলুপ্ত হয়ে যাবো, কারণ আমরা নেচারের অংশ। সাবজেক্ট অবজেক্ট এটা আসলে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি একটার থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না। দে আর অ্যাকচুয়ালি টু কমপ্লিমেন্টারি অ্যাসপেক্টস অফ এ সিঙ্গেল রিয়েলিটি। আমরা মহাবিশ্বটাকে যদি একটা কয়েন ধরি তাহলে প্রকৃতি এবং সত্তা, নেচার অ্যান্ড সেলফ, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, দে আর অ্যাকচুয়ালি টু সাইডস, টু অ্যাসপেক্টস অফ সেম রিয়েলিটি। অলসো দে অল এগ্রি অ্যাবাউট একটা বিষয়, এরা সবাই একমত, কোলরিজ, শিলিং, কান্ট, এরা সবাই একমত। দে আর অল agreed, they are all unanimously agreed about the self conceived as totality. The self conceived as totality, এই যে সামগ্রিক ধারণা, thought and feeling in their original identity, thought and feeling in their original identity and not as an abstraction. লিখে রাখেন, লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই সেলফ বিষয়টা বলবো, সত্তা, এই যে আপনি কে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কে, হু আর ইউ, হঠাৎ করে এখন যদি আপনার মেমোরি ওয়াইপ আউট হয়ে যায়, আপনার মাথায় এখন জিরো মেমোরি, তখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হু আর ইউ, আপনি কি বলবেন? তখন কি আপনি একই মানুষ না অন্য মানুষ? আর ইউ সেম পারসন? সাপোজ হঠাৎ করে আপনার মাথায় একজন বাড়ি দিল জোরে লাঠি দিয়ে এবং আপনার মাথার মেমোরি আউট হয়ে গেল, তখন কি আপনি একই মানুষ নাকি আলাদা? কোনোভাবেই আপনার মেমোরি, পুরাতন মেমোরি আর ফিরিয়ে আনা গেল না, তখন আপনি কে, হু আর ইউ? আমরা কে,
এটা একটু ভালো করে চিন্তা করেন। আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করেন, হু অ্যাম আই, আমি কে, আমি কে। আচ্ছা, একটু আগে যে কথাটা বলছিলাম, উম, হঠাৎ করে সাপোজ, সাবরিনা আছেন, Yes, sir. সেম কোয়েশ্চেন। ধরেন হঠাৎ করে আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সবচেয়ে কাছের বন্ধু, তার সমস্ত স্মৃতি চলে গেল, টোটাল মেমোরি গন। তখন সে কি আগের মানুষটাই নাকি নতুন কেউ? স্যার সে তো আগের মানুষটাই। কিন্তু সে তো আপনাকে আর চিনবে না, সে কোনো কিছুই আর আগের মতো করে করবে না। এই কথাটা এই জন্যই বলছি যে আমাদের যে এক্সিস্টেন্স, দিস ইজ নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আসল কথাটা হচ্ছে আমাদের স্মৃতি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের থটস এন্ড ফিলিংস। কটা হাত, কটা আঙ্গুল আছে, আমার চুলের রং কি, আমার চোখের কালার কি, আমার গায়ের স্কিন কি, আমার গায়ে ট্যাটু আছে কিনা, দিস আর নট ইম্পর্টেন্ট। এগুলো মূল কথা না। মূল কথা কি? থট এন্ড ফিলিং, আমার চিন্তা, আমার আবেগ অনুভূতি, এইটাই হচ্ছে আমার অস্তিত্ব। আমার গায়ে ট্যাটু কয়টা আছে, আমার চুল কি কালার, হাইলাইট করা আছে কিনা, এগুলো দিস আর নট ইম্পর্টেন্ট। বাইরের কোনো কিছু, দিস নাথিং ম্যাটার্স অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি সত্যি, আমি আমি মানে এটা হচ্ছে, আপনি এমন না যে এটা কোনো মানে মানে অল্টারনেটিভ কথাবার্তা, এটা হচ্ছে বেসিক কথা। আপনার অস্তিত্ব হচ্ছে আপনার থটস এন্ড ফিলিংস, আপনার চিন্তা ভাবনা, আপনার আবেগ। থটস এন্ড ফিলিংস ইন দেয়ার অরিজিনাল আইডেন্টিটি, এইটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা কি ভাবি, আমরা কি ভাবি, আমাদের থিঙ্কিং প্রসেস, এবং আমরা কি ফিল করি, আমাদের আবেগ, আমাদের ভাবনা এবং আমাদের আবেগ, এইটাই হচ্ছে আমাদের অস্তিত্ব। দিস ইজ আওয়ার অরিজিনাল আইডেন্টিটি, নাথিং এলস ম্যাটার্স। অন্য আর কিছুর কোনো মূল্য নাই। অ্যান্ড নট অ্যাজ এন অ্যাবস্ট্রাকশন, এগুলোকে আমরা বিমূর্ত সব চিন্তা মনে করি যে আবেগ আবার কি, চিন্তা ভাবনা আবার কি। হঠাৎ করে এরকম হতেই পারে, হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার সমস্ত আবেগ ভ্যানিশ হয়ে গেল, আপনার মধ্যে কোনো আবেগই আর কাজ করবে না, কোনো হাসি কান্না দুঃখ বেদনা হিংসা, এগুলো কোনো কাজ করবে না। তখন আপনার পুরো অস্তিত্বটা, পুরো পরিচয়টা চেঞ্জ হয়ে যাবে। আপনার আশেপাশের মানুষজন আপনাকে আর আপন ভাবে নিতে পারবে না, সবার কাছ থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আপনারও বিরক্ত, আপনি বুঝতে পারবেন না, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কেন সবাই আপনাকে আলাদা করে দিচ্ছে। সবার প্রতি আপনার একটা, তখন যেহেতু আপনার কোনো অনুভূতিও কাজ করবে না, ইউ উইল বি কনফিউজড। মানে আপনার পুরো অস্তিত্বটা, আপনার পুরো এক্সিস্টেন্স, ইট উইল ড্রাস্টিক্যালি চেঞ্জ। থট এন্ড ফিলিং, এটা হচ্ছে আমাদের সত্যিকারের অস্তিত্ব। অন্য আর কিছু, নাথিং ম্যাটার্স। আপনার ন্যাশনালিটি, আপনার ফ্যামিলি, আপনার বাবাকে, আপনার মাকে, আপনি কি করেন, আপনার প্রফেশন কি, দিস নাথিং ম্যাটার্স। আপনার আবেগ এবং অনুভূতি কোনোটা যদি অল্প একটু চেঞ্জ হয়ে যায়, আপনি সব আশেপাশে সবার কাছে আপনি বদলে যাবেন, আপনি মানুষটা বদলে যাবেন। কোলরিজ বলছেন, থটস এন্ড ফিলিংস, দিজ আর আওয়ার অরিজিনাল আইডেন্টিটি, অন্য নাথিং ম্যাটার্স। থট এন্ড ফিলিংস, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দিজ আর এভরিথিং। শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না, এগুলো আসলে সব, এগুলোই সব। ওকে, নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট পার্ট, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া স্টাডি করতে গেলে এইটা হচ্ছে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে, ফ্যান্সি এন্ড ইমাজিনেশন। অনেক জায়গায় বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যদি আপনাকে জিজ্ঞেস করে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া পড়েছেন কিনা, তখন তারা ধরেই নেয় আমরা ফ্যান্সি এন্ড ইমাজিনেশন, এই দুইটার মূলত একই রকম অর্থ আপনি ডিকশনারি গুলোতে পাবেন। ফ্যান্সি মানেও কল্পনা, ইমাজিনেশন মানেও কল্পনা। ইমাজিনেশন মানেও চিন্তা করা, কল্পনা করা, ফ্যান্সি মানেও ভাবা, কল্পনা করা কোনো কিছু।
ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, কোলরিজ এই দুটো বিষয়কে সম্পূর্ণ আলাদা করে ফেলছেন, টোটালি ডিফারেন্ট। যদিও ডিকশনারি এই দুটোকে সিনোনিমস বলবে, দুটোকে প্রতিশব্দ দেখছেন। Coleridge builds his theory Coleridge builds his theory on the basic distinction between fancy and imagination. তার যে ক্রিয়েটিভ ইমাজিনেশন, একটু আগে বললাম না, ক্রিয়েটিভ ইমাজিনেশনের তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন, ফিলসফি, এটার বেসিস, এটার ফাউন্ডেশন হচ্ছে দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। কোলরিজের মতে ফ্যান্সি একটা বিষয়, ইমাজিনেশন আরেকটা বিষয়। Terms, these are words, শব্দ, which were used before him more or less indistinguishably to express the same import. এই দুটোকে সিনোনিমাসলি ইউজ করতেন, কোলরিজ নিজেই ইউজ করতেন, শুধুমাত্র কন্টেম্পোরারি ক্রিটিকরা না, কোলরিজ নিজেও এই ফ্যান্সি ইমাজিনেশন দুটোকে সিনোনিমাসলি ইউজ করতেন। এখন উনি দুটোকে আলাদা করছেন। He, Coleridge, first refers to the significant distinction in chapter 4 of Biographia Literaria. আপনারা যখন বইটা পড়বেন তখন চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারে আপনারা দেখবেন কিভাবে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন এই দুটোকে উনি আলাদা করছেন। The occasion is his consideration of excellence of Wordsworth's mind as reflected in his poetry. ওয়ার্ডসওয়ার্থের কবিতাকে উনি ভিত্তি করেছেন, Wordsworth's mind as reflected in his poetry. এই যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়লে আমরা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মনের সাথে পরিচিত হই। ওয়ার্ডসওয়ার্থ মানুষটা কেমন ছিলেন তা কিন্তু তার কবিতার মধ্যে ফুটে ওঠে। কবিতা হচ্ছে আয়নার মতো। পোয়েট্রি ইজ দ্য মিরর রিফ্লেকশন অফ পোয়েট হিমসেলফ। কবিতার, ওয়ার্ডসওয়ার্থের কবিতার দিকে তাকালে আমরা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মনটা কেমন ছিল তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। এখানে কি বলছেন, এই অংশটা আমাদের ওই বই থেকে হুবহু কোটেশন। Repeated meditation led me first to suspect and a more intimate analysis of human faculties. কোলরিজ বলছেন রিপিটেড মেডিটেশনস, মানে কোলরিজ বারবার ভেবেছেন, চিন্তা করেছেন, গভীরভাবে চিন্তা করেছেন। লেড মি ফার্স্ট টু সাসপেক্ট, এরপর উনি ভাবছেন, সাসপেক্ট মানে অর্থ তো সন্দেহ করা, ভাবছেন and a more intimate analysis of human faculties. Their appropriate marks, function, effects matured my conjecture into full convention. উনি সাসপেক্ট কিভাবে করলেন তারও ব্যাখ্যা দিয়েছেন। প্যারেনথেসিসে উনি যে এই যে মেডিটেশন টু সাসপেক্ট, এই যে উনি গভীরভাবে ভাবলেন, ভেবে একটা ব্যাখ্যা দিলেন। এটা কিভাবে দিলেন? আ মোর ইন্টিমেট অ্যানালিসিস, উনি গভীরভাবে অ্যানালিসিস করেছেন। কি অ্যানালিসিস করেছেন? হিউম্যান ফ্যাকাল্টিস, আমাদের মানুষের আচার ব্যবহার, আমাদের ফ্যাকাল্টিগুলো, আমাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট মার্কস, ফাংশন অ্যান্ড ইফেক্টস ম্যাচিউরড মাই কনজেকচার ইনটু ফুল কনভিকশন। প্যারেনথিসিসের এই কথাটার মানে হচ্ছে কোলরিজ বুঝাতে চাচ্ছেন যে আমি অনেক ভেবেছি, অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমার সমস্ত চিন্তা ভাবনা এই সিদ্ধান্ত দিচ্ছে যে, কি দিচ্ছে? কাগজ কলম থাকলে লিখে ফেলেন, that fancy and imagination were two distinct and widely different faculties. Fancy একটা বিষয় আর ইমাজিনেশন সম্পূর্ণ আলাদা বিষয়। আগে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন দুটাকে উনি একত্রিত একই বিষয় সিনোনিমাসলি ইউজ করতেন। এখন উনি বলছেন যে অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন দুটো সম্পূর্ণ আলাদা। কোলরিজ বলছেন যে আমি নিজেই এই ফ্যান্সি ইমাজিনেশন দুটাকে আমি সিনোনিমাসলি প্রতিশব্দ হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্যান্সি এন্ড ইমাজিনেশন হচ্ছে সম্পূর্ণ আলাদা, টু ডিস্টিংক্ট এন্ড ওয়াইডলি ডিফারেন্ট ফ্যাকাল্টিজ, এবং এদের মধ্যে কোনো মিল নাই। ওয়াইডলি ডিফারেন্ট ফ্যাকাল্টিজ, ফ্যান্সি এটাও আমাদের বিহেভিয়ার, আমাদের
মানুষের ফ্যাকাল্টি, গুণাবলীর একটা অংশ আমরা কল্পনা। ফ্যান্সিকে আমরা ফ্যান্সির ওইভাবে আসলে বাংলা আলাদা হচ্ছে না, আমাদের দুটো ডিকশনারিতেই দেখবেন ফ্যান্সি ইমাজিনেশনটাকে কল্পনা হিসেবেই হয়তো চালিয়ে দিচ্ছে। এই জায়গায় আপাতত আমরা ফ্যান্সিকে বাংলায় ফ্যান্সি বলি, ইমাজিনেশনকে ইমাজিনেশনই বলি, আমাদের সময় বাঁচবে। সব মানুষের মধ্যেই ফ্যান্সি করার ক্যাপাবিলিটিও আছে, আবার ইমাজিনেশন করার ক্যাপাবিলিটিও আছে। ভালো করে খেয়াল করেন, প্রতিটি মানুষ, each and everyone, they have their capacity of fancy and capacity of imagination. তারা ফ্যান্সিও করতে পারে, ইমাজিনেশনও করতে পারে, বাট এই দুটো একটা আরেকটার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। ইনস্টেড অফ বিং অ্যাকর্ডিং টু দ্য জেনারেল বিলিভ, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে দুটা সেম। বেশিরভাগ মানুষ মনে করে ইমাজিনেশন, ফ্যান্সি, দোজ আর আইডেন্টিক্যাল, either two names with one meaning, or at furthest the lower and higher degree of one and the same power. কেউ কেউ বলতে পারে যে ফ্যান্সি হচ্ছে দুর্বল কল্পনা, ইমাজিনেশন হচ্ছে অপেক্ষাকৃত সবল কল্পনা। ফ্যান্সি হচ্ছে দুর্বল ইমাজিনেশন, আর ইমাজিনেশন হচ্ছে স্ট্রং। ফ্যান্সি ইজ উইক, ইমাজিনেশন ইজ স্ট্রং। বাট বলছে যে এটাও পুরোপুরি ঠিক ধারণা না। অনেক চিন্তা ভাবনা করে, অনেক মেডিটেট করে কোলরিজ এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই ইমাজিনেশন, ফ্যান্সি, দে আর নট সেম। তাহলে ফ্যান্সি কি আর ইমাজিনেশন কি? Coleridge ultimately uses the term fancy for the 18th century view of imagination, which was essentially mechanical and determined by the law of association. Fancy কি? Neoclassical period, 18th century period, যেটা যখন এটা হচ্ছে, this is the period of Pope Dryden, গ্রে, তাদের পিরিয়ড। এজ অফ পোপ আমরা বলি, এজ অফ ড্রাইডেন, তারপর এজ অফ পোপ, আলেকজান্ডার পোপের সময়, ওই টাইমটা 18th সেঞ্চুরি লিটারেচার। তখন ইমাজিনেশন বলতে কি বোঝানো হতো? তখন ইমাজিনেশন বলতে বোঝানো হতো essentially, which was essentially mechanical and determined by the law of association. এই রোবোটিক, রিজন, লজিক, দ্য ল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী এটা একটা আমরা বলতে পারি যান্ত্রিক কল্পনা, মেকানিক্যাল, নট ন্যাচারাল। মাথায় রাখেন, ফ্যান্সি ইজ সামথিং দ্যাট ইজ মেকানিক্যাল, যান্ত্রিক, মানে স্বতঃস্ফূর্ত ভাবে আসছে না, জোর করে আসছে। সেটা কেমন? এনলাইটেনমেন্ট বলা হয়, 18th সেঞ্চুরিকে বলা হয় দ্য এজ অফ এনলাইটেনমেন্ট। এই সময় সবকিছুই হচ্ছে তারা লজিক, রিজন, সায়েন্সের ভিত্তিতে। এখন যখনই বিজ্ঞান গুরুত্বপূর্ণ একটা আসনে আসবে, বিজ্ঞান এসে কিন্তু এই কল্পনাটাকে কিন্তু বাতিল করার চেষ্টা করবে, যে ইমাজিনেশনকে সে বরদাস্ত করে না, বরং সে বলছে যে হ্যাঁ, বাট ইফ লজিক্যাল ডিডাকশন ইজ দেয়ার, মানে সেই ক্ষেত্রে এই লজিককে যদি আমরা এত প্রাধান্য দিই, তাহলে কিন্তু কল্পনাটা কিন্তু একটা সময় পঙ্গু হয়ে যাবে। আপনার কল্পনাটা হয়ে যাবে ক্রিপলড, অনেকটা আপনি রোবটের মতো কল্পনা করবেন, যান্ত্রিক। আপনার কল্পনা শক্তির পুরোটা দিয়ে আপনি কিন্তু ব্যবহার করছেন না। এবং ল অফ অ্যাসোসিয়েশন, মানে যুক্তির কাছে আপনি বন্দী, ইউ আর স্লেভ টু রিজন। এই যে অষ্টাদশ শতাব্দী আর 18th সেঞ্চুরির যে সাহিত্য, সেখানে যে একটা দুর্বল পঙ্গু কল্পনাকে তারা ব্যবহার করতেন, এইটাকে কোলরিজ বলছেন ফ্যান্সি। ফ্যান্সি, ফ্যান্সি ইজ আ ক্রিপলড ভার্সন অফ ইমাজিনেশন। মানে আপনি নিজের কল্পনা শক্তিকে পুরোপুরি ব্যবহার করছেন না, আপনি ওই 8-10 জন আমাদের আপনার চারপাশের মানুষজন, তারা যেভাবে চাচ্ছে আপনি এইভাবে কল্পনা করেন, আপনি তাদের কথা মতো ওইভাবে কল্পনা করছেন। আপনার মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি ইমাজিনেশন আসছে না।
এটা মেকানিক্যাল, এবং আপনি কল্পনা করতে গিয়েও চিন্তা করছেন যে কল্পনা করছি এটা কি লজিক্যাল হচ্ছে। মানে আপনি কল্পনা করতে গিয়েও আপনি নিজেকে জিজ্ঞেস করছেন যে whether it is logical or not, মানে পুরোপুরি you are slave to reasons। এই যে একটা মেকানিক্যাল ড্রিম বলি আমরা এটাকে, 18th সেঞ্চুরি নিওক্লাসিক্যাল পিরিয়ডে ইমাজিনেশন বলতে তারা যা বুঝতেন মেকানিক্যাল, ডিটারমাইন্ড বাই ল অফ অ্যাসোসিয়েশন, রিজন, লজিক, এটাকেই উনি বলছেন ফ্যান্সি। ইমাজিনেশন তাহলে কি? ফ্যান্সি তো আমরা দেখলাম, এখন ইমাজিনেশন কি? ইমাজিনেশন on this view does not modify, much less does it transform materials that it deals with, but merely reproduces them. Imagination does not modify. Imagination modify করে না। From the material that it deals with, but merely reproduces them. ভালো করে খেয়াল করেন, এটা না বুঝলে আপনি করতে পারবেন না। ইমাজিনেশন কি? ইমাজিনেশন, ফ্যান্সি মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল, ডিটারমাইন্ড বাই ল, মানে হচ্ছে আপনি বাস্তবতাটাকে একটু একটু মানে মডিফাই করে একটু ট্রান্সফর্ম করে হয়তো আপনি ব্যবহার করছেন, কিন্তু ইমাজিনেশন হচ্ছে পুরো জিনিসটাকে রিপ্রোডিউস করবে। আপনি আপনি মডিফাইও করবেন না, আপনি ট্রান্সফর্মও করবেন না, আপনি রিপ্রোডিউস করবেন, বাট মেয়ারলি রিপ্রোডিউসেস দেম। রিপ্রোডিউস মানে কি? একটা জিনিস পুনরায় সৃষ্টি করা, রিপ্রোডিউস, পুনরুৎপাদন। ফ্যান্সি মানে হচ্ছে তাহলে আলসেমি কল্পনা আমরা বলতে পারি, যখন অল্প একটু বাস্তবতাটা কি অল্প একটু চেঞ্জ করে যখন কেউ দেখে, মানে যখন আপনার কল্পনাটা হচ্ছে দুর্বল কল্পনা অ্যাকচুয়ালি, মানে রোবোটিক, মেকানিক্যাল, যান্ত্রিক কল্পনা, মানে আপনি ইউ আর নট ফ্রি এনাফ টু ড্রিম সামথিং বিয়ন্ড আওয়ার লজিক। আর এই জায়গায় ইমাজিনেশন হচ্ছে পুরো বাস্তবতাকে সে রিপ্রোডিউস করছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে টোটাল ফ্রিডম। ফ্যান্সিতে একটা ছিল, মানে রিজার্ভেশন ছিল, ইট উইল গিভ আলটিমেট ফ্রিডম, আমি যা ইচ্ছা তাই আমি ভাবতে পারবো, কোনো রিজন, কোনো লজিক, কোনো কিছু আমাকে বেঁধে রাখতে পারবে না। I will be completely free. Imagination does not modify, much less does it transform. এটা মডিফাইও করবে না রিয়েলিটিকে, এটা ট্রান্সফর্মও করবে না, but it merely reproduces them. পুরো বাস্তবতাকে সে পুনরুৎপাদন করবে। মানে আমরা চারপাশে যে বাস্তবতা দেখি, এই বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা একটা বাস্তবতাকে সে গড়ে তুলবে। In Kantian terms, we should call it the reproductive imagination. ইমানুয়েল কান্ট ওনার ফিলোসফিতে উনি এটাকে বলেছেন রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, মানে কল্পনায় কোনো বিষয়টাকে সম্পূর্ণ নতুন করে তৈরি করা, ভেঙে সম্পূর্ণ নতুন করে তৈরি করা। কল্পনাটা এই ক্ষেত্রে কিন্তু অনেক গভীর হয়, মানে একদম গোড়া থেকে একদম আলাদা। আমরা এখানে কিন্তু একটা পার্থক্য পেয়ে যাচ্ছি, দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। ফ্যান্সি তাহলে কি? রোবোটিক, মেকানিক্যাল, ডিটারমাইন্ড বাই ল অফ অ্যাসোসিয়েশন, ক্রিপলড বাই লজিক, রিজন। আর ইমাজিনেশন হচ্ছে it gives ultimate freedom and it will reproduce the entire reality. পুরো বাস্তবতাকে সে রিপ্রোডিউস করবে একদম গোড়া থেকে। Fancy, says Coleridge, has no other counters to play with,
but fixities and definitives. ফ্যান্সি হচ্ছে ওই বাস্তবতারই একটা নকল, মানে এখানে খুব বেশি আলাদা না। ফ্যান্সি সাহিত্যিককে খুব বেশি স্বাধীনতা দেয় না, তারা অল্প একটু মডিফাই করে, অল্প একটু চেঞ্জ করে, মানে দে ডোন্ট হ্যাভ দ্যাট অথরিটি টু চেঞ্জ এভরিথিং, টু চ্যালেঞ্জ এভরিথিং। মানে গতানুগতিক যা বাস্তবতা সেটাকে অল্প একটু 19-20 করে প্রেজেন্ট করা। এখন কথা হচ্ছে এটা তো তাহলে একদম ডেফিনিট, সীমাবদ্ধ, লিমিটেশন, একদম লিমিটেড না। ফ্যান্সি যদি এতটাই মেকানাইজড হয় সেক্ষেত্রে কিন্তু সাহিত্যিকের হাতে খুব বেশি স্বাধীনতা থাকে না। মানে এখানে যে একটা ন্যাচারাল ব্যাপার থাকে যে আমি আমার মন থেকে যা আসবে তাই লিখবো, সেটা কিন্তু হবে না। ফ্যান্সি কিন্তু একটা শেকলের মতো। ফ্যান্সি ইজ আ হিন্ডারেন্স, ফুল অফ লিমিটেশনস, ফিক্সিটিস, ডেফিনিটিভস, সব জায়গায় একটা সীমাবদ্ধতা। মানে আপনি স্বপ্নও হিসেব করে দেখছেন, আচ্ছা না আমাদের, যে আমরা আমাদের আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাস্তবতা এমন যে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্নটাও হিসেব করে দেখতে হয়। সেক্ষেত্রে আমাদের স্বপ্নটা ইমাজিনেশন হয় না, দ্যাট ইজ আওয়ার ফ্যান্সি। আমরা কিন্তু বেশি কিছু দেখতেও ভয় পাই। ফ্যান্সি ইজ লিমিটেড, ফ্যান্সি উইল নট গিভ ইউ আলটিমেট ভিশন। আপনার মনকে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতাও সে দিচ্ছে না। Fancy must receive all its materials ready-made from the law of association. Logic, reason আমাদেরকে যেভাবে বিষয়গুলো আমাদেরকে যেভাবে দিচ্ছে, মানে আমরা আমাদের চারপাশে বাস্তবতাকে যেভাবে দেখছি আমরা কিন্তু ওইভাবেই যদি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে ফ্যান্সি। অল্প একটু পরিবর্তন করে 19-20। ফ্যান্সি মাস্ট রিসিভ অল ইটস ম্যাটেরিয়াল রেডিমেড। ফ্যান্সি যদি কেউ তৈরি করতে চায় এটার সব উপাদান রেডিমেড আছে, সবকিছু রেডিমেড। Our brief discussion of theory of association in the context of 18th century view of imagination above, এই যে একটু আগে বললাম যে 18th সেঞ্চুরিতে কল্পনা যা ইচ্ছে তাই সাহিত্যিকরা কিন্তু প্রয়োগ করতে পারতো না। মানে ওই সময় নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যেসব সাহিত্যিকরা প্রভাবশালী ছিলেন তাদের কথা ছিল এটাই যে your imagination should be meticulous, even your imagination should follow logic. একেবারে অবাস্তব কোনো কিছু আপনি লিখে ফেলবেন, that is not acceptable. 18th সেঞ্চুরিতে বিষয়টা এটা ছিল, তারা এতটাই রিজন লজিক এটাতে গুরুত্ব দিয়েছেন যে তারা বাধাহীন মুক্ত ইমাজিনেশনকে তারা প্রশ্রয় দেননি। তাদের কথা হচ্ছে কল্পনা যদি দেখতেই হয় হিসেব করে দেখতে হবে, লজিক দিয়ে দেখতে হবে। View of imagination above would make it clear that although Coleridge does assign a minor role to fancy in the production of poetry, মানে দেখা যাচ্ছে ফ্যান্সিকে একেবারে যে কোলরিজ বাতিল করে দিচ্ছেন তা না। ফ্যান্সি কবিতায় তার রোল থাকুক, তার ভূমিকা থাকুক, বাট সেটা হবে মাইনর, ছোট। ফ্যান্সিকে একেবারে যে বাতিল করে দিচ্ছেন তা না। ফ্যান্সিকে আমরা যেটা বলছি মানে পঙ্গু কল্পনা, যেটা সীমাবদ্ধ কল্পনা, সেই ফ্যান্সি কবিতায় থাকতে পারে, বাট তার ভূমিকাটা থাকবে হচ্ছে নগণ্য, সামান্য। It is with him essentially a pejorative term. ফ্যান্সিটাকে উনি একটু হীন চোখে দেখছেন। মানে ফ্যান্সির উপর ভিত্তি করে যদি কেউ সাহিত্য রচনা করে তবে সেই সাহিত্য উন্নত মানের হবে না। এটা কার মতে? এটা কোলরিজের মতে। কোলরিজ বলছেন ফ্যান্সি ইট ইজ ক্রিপলড ক্রিপলড ড্রিম। এটা হচ্ছে সীমাবদ্ধ, এটা একটা মানে এটাকে একটু ডেরোগেটরি হিসেবে দেখছে, মানে ইমাজিনেশন থেকে একটু নিচে। বিকজ at Shawcross explains, Shawcross একজন ক্রিটিক, Shawcross বলছেন the universally active,
ইমাজিনেশন হচ্ছে একেবারে মুক্ত স্বাধীন, আলটিমেট faculty in a heightened power as a creative in a poetic sense. Imagination হচ্ছে 100% creative, পুরোটাই সৃজনশীল, সবকিছু নতুন করে রিপ্রোডিউস করা। আর ফ্যান্সি কি, সবকিছু রেডিমেড নিচ্ছে, জাস্ট অনুকরণ করছে, তারা জাস্ট কপি করছে। আমরা এই বিষয়ে কিন্তু পোয়েটিক্সের ধারণাটা রিভাইজ করতে পারি। অ্যারিস্টটল পোয়েটিক্সে কি বলেছেন? পোয়েট্রি ইজ মাই মেসেজ অফ রিয়েলিটি, বাস্তবতাকে অনুকরণ করা, মানে আমি এমন কিছু করতে পারবো না যেটা বাস্তবতা থেকে, কল্পনা করারও সীমাবদ্ধতা কিন্তু দিয়ে দিচ্ছে, মানে আমার মনের মধ্যে শিকল পরিয়ে দিচ্ছে, আমি কিন্তু যা ইচ্ছা তাই বলতে বা ভাবতে পারছি না। কোলরিজ বলছেন দ্যাট ইজ ফ্যান্সি, দিয়েছে যে আমি বাস্তবতাকে ওইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, আমাকে সীমা লঙ্ঘন করা যাবে না, আমাকে ওই রিজন লজিকের ঘেরাটোপে বন্দি থাকতে হবে। তখন সেটা হচ্ছে ক্রিপলড ড্রিম। সেটাকে উনি বলছেন যে ইট ইজ নট আ সুপিরিয়র ওয়ান। সেই হিসেবে উনি ইমাজিনেশনকে বলছেন মোর সুপিরিয়র। ইমাজিনেশন এটা আমাদেরকে কেপেবল করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের রিয়েলিটিকে নতুন করে রিপ্রোডিউস করতে। ইমাজিনেশন ইট ইজ ক্রিয়েটিভ, সৃজনশীল। ফ্যান্সি when you are just using available materials, যা আছে চারপাশে আপনি ওটা নিয়েই করছেন। ফ্যান্সিতে আপনার পরিশ্রম কম হয়, ফ্যান্সিতে আপনার সাহসও কম লাগে, কিন্তু যখন আপনি ইমাজিনেশনে যাবেন তখন পুরোটা দিস ইজ এ ব্রেভ এন্টারপ্রাইজ, আপনাকে গোড়া থেকে নতুন করে করতে হবে। ইন কন্ট্রাস্ট টু ফ্যান্সি, ইমাজিনেশনের সাথে ফ্যান্সির আমরা যদি একদম তুলনামূলক আলোচনা করি, কন্ট্রাস্ট একদম আলাদা। ইমাজিনেশন ইজ এসেনশিয়ালি ক্রিয়েটিভ, ইমাজিনেশন হবে হচ্ছে সৃষ্টিশীল। ইমাজিনেশন একদম শুরু থেকেই, সূচনা থেকেই ইউ উইল ক্রিয়েট, ইউ উইল নট অনলি বড়, আপনি ধার করবেন না, আপনি কপি করবেন না, আপনি হচ্ছে সৃষ্টি করবেন একদম শুরু থেকে, গোড়া থেকে। কোলরিজ সাবডিভাইডস ইনটু প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমাজিনেশন। ইমাজিনেশনকে, এই ক্রিয়েটিভ ইমাজিনেশনকে উনি আবার দুই ভাগে ভাগ করেছেন, প্রাইমারি, সেকেন্ডারি ইমাজিনেশন। দ্য প্রাইমারি the living power and prime agent of all human perception, আমাদের যে অনুভূতি, আমাদের যে দৃষ্টি, আমাদের reputation in the finite mind of the eternal act of creation in the infinite I am. একটু এখানে ক্রিপ্টিক্যাল কথা আছে, তার একটু ব্যাখ্যা নিচে আছে। The primary imagination কি? Primary is the elemental power of basic human perception. এই যে আমাদের যে মূল অভিজ্ঞতা, আমরা যে জিনিসটা নিজে প্রত্যক্ষ করি ব্যক্তিগতভাবে, আমাদের চারপাশে আশেপাশে আমরা ফিল করার চেষ্টা করছি, হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি, আমরা পর্যবেক্ষণ করি, উই অবজার্ভ অ্যান্ড উই ট্রাই টু ইন্টারনালাইজ, আমরা বোঝার চেষ্টা করি, আমরা অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞতা যখন রিচ হয় তখনই তো আমরা কল্পনা করতে পারি। উইদাউট এক্সপিরিয়েন্স ইউ ক্যানট ড্রিম। আপনার যদি কোনো নলেজ না থাকে, ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকে, আপনি কিভাবে কল্পনা করবেন? ইউ মাস্ট হ্যাভ সাম ব্যাকগ্রাউন্ড নলেজ ইন অর্ডার টু ইমাজিন। বেসিক হিউম্যান পারসেপশন, বেসিক হিউম্যান পারসেপশন গুলো কি? which enables us to identify, to discriminate, to synthesize
and thus to produce order out of disorder. আমাদের প্রাইমারি ইমাজিনেশনের ধাপগুলো কি কি আমরা দেখি। প্রথমে উই উইল আইডেন্টিফাই, আমরা আইডেন্টিফাই করব, আমাদের আমরা আলাদা করতে পারবো। মানে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই, চিহ্নিত করা, আমরা চিনব কোনটা কি। সাপোজ গাছ, আমাদের চারপাশে তো অসংখ্য গাছ, আমি প্রকৃতির সব উপাদানের থেকে আমি গাছটাকে আইডেন্টিফাই করলাম। ডিসক্রিমিনেট, আবার এক গাছের মধ্যে নানা রকম গাছ আছে, আমরা তার মধ্যে বৈষম্য করলাম, মানে আলাদা করলাম একটা থেকে আরেকটা। টু সিনথেসাইজ, এই যে আমি রিয়েলিটি থেকে ইনফরমেশন গুলো নিলাম, এগুলো আমি নিজের মতো করে ভাবছি। গাছ দেখলাম, কত রকমের গাছ সেটা দেখলাম, এরপর আমি মানে ফিল করার চেষ্টা করলাম যে হোয়াট ইজ দ্য মেসেজ, হোয়াট কুড বি দ্য মেসেজ। আমি সেগুলো নিজে নিজে সিনথেসাইজ করছি, নিজে নিজে ক্রিয়েট করছি, ভেতরে নিজে নিজে সেগুলো রান্না হচ্ছে, কুক হচ্ছে। সিনথেসাইজ, সবকিছু সিনথেসাইজ করছি, আমি মিক্স করছি, এবং দাস টু প্রডিউস অর্ডার আউট অফ ডিসঅর্ডার। আমার চারপাশে যে বিশৃঙ্খলা, সেগুলোর মধ্যে আমি শৃঙ্খলা নিয়ে আসছি। তার মানে প্রাইমারি ইমাজিনেশন হচ্ছে আমি আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে আমি আশেপাশে যা দেখছি তার উপর ভিত্তি করে আমি বাস্তবতাকে নতুন করে analogous to the eternal act of creation in the infinite I am. এই যে সৃষ্টি করা, যখন আমরা কোনো কিছু সৃষ্টি করি তখন কি এটা কি 100% নিউ হয়? একেবারে তো নতুন কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না, তাই না? আমরা আশেপাশে দেখে আইডেন্টিফাই, ডিসক্রিমিনেট, সিনথেসাইজ, আমরা ওখান থেকে নিয়ে এমন কিছু একটা তৈরি করি যা হচ্ছে সামথিং নিউ বাট নট এন্টায়ারলি নিউ, একেবারে নতুন না কিন্তু নতুন। আমরা নতুন কিছু সৃষ্টি করি যখন, the eternal act of creation in the infinite I am, এই যে যখন সৃষ্টি হয় কোনো কিছু, যখন কোনো কিছু সৃষ্টি হয় তখন এটা হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর। এই যে বেসিক উপাদানগুলো করা, এটাই হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। আমার ক্রিয়েশন, আমার সৃষ্টি কেমন হবে সেটা নির্ভর করবে আমার কল্পনার উপর। প্রাইমারি ইমাজিনেশনটা কি তাহলে? আমি আমার চিন্তা ভাবনায় সেগুলো রান্না হতে থাকবে, আমার চিন্তা ভাবনাগুলো নতুন করে কুক হতে থাকবে, সেগুলোর একদম মূল উপাদানে ভাগ হয়ে যাবে, এবং সেখান থেকে আমি নতুন কোনো কিছু সৃষ্টি করব। I will produce something new. I will produce order out of disorder. নতুন ঠিকই, কিন্তু নট সামথিং কমপ্লিটলি নিউ, কারণ একেবারে আলাদা তো কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। In this, okay, the secondary or artistic imagination কি? Primary imagination গেল, এখন হচ্ছে secondary or artistic imagination. Secondary or artistic imagination coexist with the conscious will and is different in degree and mode of operation from primary imagination. Primary থেকে secondary or artistic imagination একটু আলাদা। কিভাবে আলাদা? প্রাইমারি ইমাজিনেশন বললাম আমি প্রকৃতি থেকে উপাদান নেব, সেগুলো আমি সিনথেসাইজ করব, ভেতরে কম্বিনেশন করে সম্পূর্ণ নতুন করে রিপ্রোডিউস করব। প্রাইমারি ইমাজিনেশনের সোর্স হবে আমার বেসিক হিউম্যান পারসেপশন, আমি আমার অভিজ্ঞতা দিয়ে। আর সেকেন্ডারি ইমাজিনেশন কি?
সেটার ব্যাখ্যাগুলো নিচে আছে। ফার্স্ট, it is essentially vital even as all objects are fixed and dead. It is essentially vital. Secondary artistic imagination এটাকে সে অ্যাক্টিভ বলছে, অ্যাক্টিভ প্রসেস। দিস ইজ অ্যান অ্যাক্টিভ ফিক্সড এন্ড ডেড। আশেপাশে যা কিছু আছে সবকিছুকে তো আমি ফিক্সড ধরে নিচ্ছি, আশেপাশে যা কিছু আছে সবকিছু ফিক্সড। দ্যাট ইজ টু সে ইট ইজ অ্যাক্টিভ ইমাজিনেশন। কল্পনাটা এটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ক অ্যান্ড প্রজেক্টিভ ইন নেচার। আমরা প্রকৃতিতে আমাদের চিন্তা bestowing capacity। আমি যখন একটা গাছ সম্পর্কে কথা বলছি, আমি গাছকে নিয়ে একটা কবিতা লিখলাম, তখন কিন্তু আমি গাছের মধ্যে একটা এক্সট্রা পার্সোনালিটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি যখন ফুলকে নিয়ে কবিতা লিখবো, তখন কিন্তু আমি আমার কিছু পার্সোনালিটি, আমার কিছু অ্যাটিটিউড আমরা কিন্তু ওখানে দিয়ে দিব। এই যে আপনাদের মনে হয় না কবিতায় কবিতায় অনেক সময় কবিরা লিখে যে গাছ কথা বলছে, বাতাস কথা বলছে, আসলে কি কবি নিজেই কথা বলছে? কবির কথাগুলো সে গাছের মধ্য দিয়ে আদায় করে নিচ্ছে, মানে সে নিজের কথাকে গাছের কথা বলে চালিয়ে দিচ্ছে। গাছ কথা বলছে, গাছকে দিয়ে বলাচ্ছে। লাইফ বিস্টোয়িং ক্যাপাসিটি, মানে প্রকৃতিকে তাদের মধ্যে আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, which informs the world of objective phenomena with attributes। আমরা প্রকৃতির বিভিন্ন উপাদানে আমরা কিছু মানবীয় গুণাবলী যোগ করি। যেমন গাছের পক্ষে কি কথা বলা সম্ভব, বা বাতাসের পক্ষে কথা বলা সম্ভব, নদীর পক্ষে কি মানে গান গাওয়া সম্ভব, সুর তোলা সম্ভব? এই যে বৃষ্টির গান, নদীর গান, তারপর বলি বার্ড সং, এই যে সং, আমরা যে সং বলি, এটা কি আসলে ওরা কি গান গায়? দে জাস্ট কমিউনিকেট, দে ট্রাই টু কমিউনিকেট, আমরা সেটাকে অ্যাট্রিবিউট করছি সং হিসেবে। which makes it responsive and hospitable to man। আমরা যখন এই প্রকৃতিকে নিয়ে কবি মানুষের মতো, আমাদের মতো ট্রিট করি। সেকেন্ডলি, মানে এটা কিন্তু আর্টিস্টিক সেকেন্ডারি ইমাজিনেশন, বুঝতে পারছেন? সেকেন্ডারি ইমাজিনেশন হচ্ছে আপনি আপনার শিল্পীর চোখ দিয়ে চারপাশটা দেখবেন, শিল্পীর চোখ দিয়ে। যখন এখানে আর্টিস্টিক ব্যাপারটা চলে আসে, লিটারেচার চলে আসে, তখনই এটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন, আমি যদি এখন বলি আমি প্রাইমারি ইমাজিনেশনে গাছকে কথা বলতে শুনছি, তাহলে এটা কিন্তু মানে মানুষ মনে করবে আমি পাগল, সামথিং ইজ রং ইন মাই ব্রেন। এখন আমি যদি শিল্পীর কথায় যদি বলি, তাহলে কিন্তু কেউ আমাকে পাগল বলবে না, তখন বলবে এটা কবিতা। ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রাইমারি ইমাজিনেশনে হচ্ছে আমরা যা দেখছি আশেপাশে আমাদের অভিজ্ঞতার আলোকে, সেটাকেই কিন্তু আমরা হুবহু রিপ্রোডিউস করছি। আর সেকেন্ডারি ইমাজিনেশন হচ্ছে আমাদের নিজের ভেতরে যে সত্তা, এটা আমি সবকিছুতে অ্যাপ্লাই করছি। আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুতে আমি আমার নিজের যে লাইফটা, এটা অ্যাপ্লাই করছি, অ্যাট্রিবিউট দিচ্ছি। এই জায়গাটা একটু ভালো করে ভাবতে হবে। যেমন আমি যদি আমার দৈনন্দিন কথাবার্তায় যদি বলি যে আমি গাছকে কথা বলতে শুনলাম, মানে আপনার সাথে আমি কথা বলতে বলতে, আমি যদি নর্মাল কনভারসেশনে এই কথাটা বলি, তাহলে আপনি মনে করবেন যে আমাকে মনে হয় পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমি যেখান সেখান থেকে কথা শুনতে পাচ্ছি। কিন্তু আমি যখন কবিতায় লিখবো, আমি যখন বলে নিব যে এটা একটা কবিতা, তখন কিন্তু আপনি আর ঘাবড়াবেন না। তখন আপনি বলবেন ও এটা তো কবিতা, কবিতা হইতেই পারে, গাছ কথা বলতেই পারে, মাছ কথা বলতেই পারে, ব্যাঙ নাচতে পারে, অসুবিধা কি? এটা হচ্ছে আই এম অ্যাকচুয়ালি ট্রান্সফারিং নেচার।
আমি আমারই একটা অংশ গাছের মধ্যে দেখতে পাচ্ছি। আমার মন আসলে কথা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে গাছই কথা বলছে। আমার কথাটা আমি গাছকে দিয়ে বলাচ্ছি, আমার গান আমি পাখিকে দিয়ে বলাচ্ছি, আমার কথা আমি বাতাসকে দিয়ে বলাচ্ছি। এই যে এটা হচ্ছে সেকেন্ডারি অর আর্টিস্টিক ইমাজিনেশন অ্যাট্রিবিউটস। এই যে লাইফ বিস্টোয়িং ক্যাপাসিটি, আমাদের আশেপাশের অবজেক্টকে আমরা যখন আমাদের নিজস্ব লাইফ দিয়ে যখন তাকে, সাধারণ হয়তো একটা পাথরের টুকরা বা একটা কাঠের টুকরা, একটা শুকনো গাছের গুড়ি, এগুলোকে আমরা, এই জড় বস্তুগুলোকে আমরা আমাদের নিজস্ব জীবনী শক্তি দিয়ে জীবন্ত করে কবিতার মাধ্যমে তুলে ধরি বা সাহিত্যের মাধ্যমে তুলে ধরি। আচ্ছা, আমাদের হাতে তো সময় নাই, এই অল্পটুকু এটুকু দিয়ে আজকে শেষ করে দিই, অল্প একটু দিয়ে শেষ। Secondly, it dissolves, diffuse, dissipates in order to recreate, or where this process is rendered impossible. আচ্ছা, মিশে যায়। আমাদের যে আর্টিস্টিক ভিশন, আমাদের শিল্পের চোখ, শিল্পীর মন প্রকৃতিতে মিশে যায়, আমরা প্রকৃতির মধ্যে মিশে যাই। Our artistic mind dissolves, diffuses, গাছকে নিয়ে কবিতা লিখছি, আমি গাছের অস্তিত্বের সাথে মিশে যাচ্ছি। আমি বাতাসকে নিয়ে মিশে যাচ্ছি। প্রকৃতির সাথে আমি যতক্ষণ না পর্যন্ত একেবারে অঙ্গাঙ্গি ভাবে মিশে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতে পারবো না। আমি আমার কথা গাছের পাতার মধ্যে দেখতে পাবো না, আমি আমার গান পাখির কণ্ঠে শুনতে পাবো না। আমাকে মিশে যেতে হবে। মানে মনে হতে পারে যে এটা অসম্ভব, প্রকৃতির সাথে কিভাবে আমরা মিশে যাব? আমরা তো প্রকৃতির থেকে আলাদা, আমরা মানুষ। আবার অনেকের মধ্যে অহংকারও কাজ করে, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আমরা কেন মিশে যাব? মিশে যাওয়াটা আমাদের জন্য অপমানজনক, তাই না? অনেকে আবার এটা ইম্পসিবল মনে হতে পারে। Yet still at all events it struggles to idealize and to unify. কিন্তু তারপরও আমাদের মন, যদি আমরা সত্যি সত্যি শুদ্ধ হতে পারি, যদি আমরা সত্যি সত্যি শান্ত হতে পারি, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি, it struggles to idealize and to unify. সবকিছুই আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি, সবকিছুই প্রকৃতির অংশ। একটা সময় গিয়ে আপনাকে কিন্তু নত হতে হবে। ইফ ইউ আর প্রাউড, ইফ ইউ আর ভেন, আপনি যদি অহংকারী হন, আপনি কিন্তু কোনো কিছুর সাথেই মানে ঐকতানে থাকতে পারবেন না। নো হারমোনি, ইউ উইল ফাইন্ড নো হারমোনি, নো পিস। কোনো মনের মধ্যে কোনো শান্তি পাবেন না। যখন আপনি সবকিছু ইউনাইটেড মনে করবেন, যে এভরিথিং ইজ ইউনাইটেড, আই এম পার্ট অফ দিস, আই এম পার্ট অফ দিস নেচার, আই সারেন্ডার, যখন আপনি এই কথা বলবেন, তখন কিন্তু আপনার মধ্যে শান্তি চলে আসবে। এবং এই যে এটাও কিন্তু একটা স্ট্রাগল, উই স্ট্রাগল টু আইডিয়ালাইজ, টু ইউনিফাই, আমরা একত্রিত করার চেষ্টা করি। সব যে জীবন এক, এটাকে আমরা একত্রিত করার চেষ্টা করি। ইন আদার ওয়ার্ডস, দ্য ক্রিয়েটিভ ইমাজিনেশন, ক্রিয়েটিভ ইমাজিনেশনটা কি? আমাদের শেষে এই কথাটা আসছে। দ্য ক্রিয়েটিভ ইমাজিনেশন, আমাদের যে সৃষ্টিশীল কল্পনা, সৃজনশীল কল্পনা, through a process of dissolution, diffusion and dissipation, আমরা প্রকৃতির মধ্যে গলে যাচ্ছি, আমাদের সত্তা প্রকৃতির সাথে গলে যাচ্ছে। ডিসলিউশন, ডিফিউশন, আমরা মিশে যাচ্ছি। আমরা ডিসিপেশন, আমরা ক্ষয় হয়ে যাচ্ছি। আমরা আমরা ক্ষয় হয়ে মিশে যাচ্ছি প্রকৃতির সাথে। এমনিতেও তো আমরা একটা সময় যখন মৃত্যুবরণ করি, আমাদের আমাদের শরীর তো মাটির সাথে মিশে যায়, উই ডিসিপেট। কিন্তু তার আগেই আমাদের মিশে যেতে জানতে হবে। ইউ নিড টু লার্ন হাউ টু ডিসিপেট। মনের দিক থেকে আপনাকে ক্ষয়ে ক্ষয়ে
প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে হবে। ইট ক্রিয়েটস এ chaos and sets out to create a universe from it. যখন আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন, প্রকৃতির সাথে মিশে যাবেন, তখন এমন এক chaos সৃষ্টি হবে আপনার হৃদয়ে, and then sets out to create a universe from it. তখন আপনার ভেতর থেকে নতুন এক পৃথিবীর জন্ম হবে। You will create your own universe. আপনি আপনার নিজের ইউনিভার্স ক্রিয়েট করতে পারবেন। মানে your imagination will be limitless. আপনি যা ইচ্ছা তাই কল্পনা করতে পারবেন। You can imagine anything you like. Whole universe will be created by you. পুরো মহাবিশ্ব, পুরো জগৎটা আপনি সৃষ্টি করবেন। You will create the entire universe. In simplistic power. এটা এমন এক শক্তি, এটা এমন এক ক্রিয়েটিভ পাওয়ার which reconcile opposites. যেটা আপাত দৃষ্টিতে মনে হয় একদম বিপরীত, সেটাকেও এক করে ফেলে। মানে তেল আর জল, আপনি কল্পনায় জল আর তেলকেও আপনি একত্রিত করে ফেলতে পারেন। বাস্তবতায় হয়তো তেলে জলে মিশবে না, কিন্তু আপনি কল্পনায় ঠিকই তেল আর জলকে মিশিয়ে ফেলতে পারবেন। Maybe they are opposite, black and white, but your imagination will reconcile the opposite. Unifies disparate elements. একদম বিসদৃশ্য, একদম আলাদা দুটো বস্তু, দুটোকে মিলিয়ে ফেলবে। কল্পনার শক্তি এমন শক্তি, দুটো সম্পূর্ণ আলাদা বস্তুকেও কি সুন্দর মানিয়ে যায়, একটার সাথে আরেকটা মানিয়ে যাচ্ছে। বাস্তবতায় হয়তো একটা আরেকটার সাথে মানায় না, কিন্তু আপনি কল্পনা করেন they will mingle, তারা মিশে যাবে। and synthesizes dialectically opposed forces. কল্পনা হচ্ছে এমন এক, imagination is such a strong faculty that you can combine anything in your mind. আপনি anything. It idealizes and অভিজ্ঞতা, আপনার দৈনন্দিন যে অভিজ্ঞতাগুলো সেটাকে সে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে। Your data of আপনি আপনার চারপাশে যে বাস্তবতা দেখছেন, বাস্তবতার সব উপাদানগুলো নেন, নিয়ে আপনি ভেতরে সিনথেসাইজ করে সম্পূর্ণ নতুন এক বাস্তবতার সৃষ্টি করেন। আপনাকে কেউ শিকল দিয়ে বেঁধে রাখে নাই যে আপনাকে এই বাস্তবতার মতোই আরেকটা বাস্তবতা তৈরি করতে হবে, এই বাস্তবতাকে মডিফাই করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। আলটিমেটলি এই বাস্তবতাই যে আপনাকে টিকিয়ে রাখতে হবে এমন কোনো বাধা ধরা বাধ্যবাধকতা আপনার কিন্তু নাই। আপনি সম্পূর্ণ নতুন এক বাস্তবতা সৃষ্টি করতে পারবেন। এই যে আমাদের এখনকার সময়ে যে বিখ্যাত বিখ্যাত ফ্যান্টাসি গল্পগুলো আছে না, যেমন হ্যারি পটার, তারপর লর্ড অফ দ্য রিংস, দ্য হবিটস, তারপর আপনি আরো এই এখন যেমন ফ্যান্টাসি গল্পগুলো দেখেন, এখানে সম্পূর্ণ একটা প্যারালাল ইউনিভার্সকে তারা তৈরি করছে। লেখকের কল্পনায় সম্পূর্ণ নতুন একটা মহাবিশ্ব, সম্পূর্ণ নতুন একটা জগৎ সৃষ্টি হচ্ছে। যিনি শিল্পী, যিনি কবি, তার এই ক্ষমতাটা থাকতে হবে যে তিনি আশেপাশে যা দেখছেন তার কোনো বাধ্যবাধকতা নাই। The poet has no obligation to follow rigorously the existing reality. এই বর্তমান বাস্তবতাকেই যে এইভাবেই পালন করতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। To create a new reality out of them, সম্পূর্ণ নতুন এক বাস্তবতা তৈরি করা গোড়া থেকে, রিপ্রোডিউস করা, and this reality has the prime attribute of organic unity in it. এবং শিল্পী যে নতুন বাস্তবতা তৈরি করবে তার মধ্যে একটা অর্গানিক ইউনিটি আছে, মানে পুরোটা হচ্ছে একটা অর্গানিক মনোলিথ, মানে একটা একক, একটা থেকে আরেকটা আপনি আলাদা করতে পারবেন না। চমৎকার একটা জগৎ যেখানে মেলবন্ধনে আছে সবকিছু, এভরিথিং ইজ কানেক্টেড। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি সামারাইজ করি, তাহলে আজকে আমরা বেশি দূর যেতে পারিনি। আমরা ইন্ট্রোডাকশন আর ফ্যান্সি এন্ড ইমাজিনেশন, এই 3.1 আর 3.2
এই দুটোকে আমরা আজকে কভার করার চেষ্টা করলাম। ইন্ট্রোডাকশনে আমরা দেখলাম হচ্ছে যে কোলরিজ তার এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে কি কি বিষয় কভার করেছেন, তার চিন্তা ভাবনা, তার ফিলোসফির একটা ইন্ট্রোডাকশন আমরা পেয়েছি। তারপর ফ্যান্সি এন্ড ইমাজিনেশন দুটোর মধ্যে উনি পার্থক্য করেছেন। He gave a comparative discussion. ফ্যান্সিকে উনি বলছেন দুর্বল কল্পনা, সীমাবদ্ধ কল্পনা, যেটা হচ্ছে বাস্তবতাকে একটু মডিফাই করে, একটু ট্রান্সফর্ম করে। আর ইমাজিনেশন হচ্ছে সম্পূর্ণ রিপ্রোডিউস করে, রিক্রিয়েটিং দ্য রিয়ালিটি। ওয়ার্ডসওয়ার্থকে উনি ক্রিটিসাইজ করেছেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। আপাতত আপনারা এই পার্টটুকু পড়েন, 3.1, 3.2। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।